তো এটা একটা পরিকল্পিত, এই যে এখানে এসে তারপরে এদেরকে রাজাকার বলা হবে। তো ইন্ডিয়ান ব্রোকার তো এই দেশ থেকে উধাও হয় নাই। এই বাংলাদেশে কিছু পলিটিশিয়ান আছে, কিছু মানুষ আছে, এরা এদের মাকে বিক্রি করেও দেশ বিক্রি করে, মানে টাকার বিনিময়ে এদের মাকে ওরা বিক্রি করে দিতে পারবে ইন্ডিয়ার কাছে। সো এটাই তারা করছে এখন এই জায়গাতে যারা এসে। আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানে মানে সিনারিও? এটাই বাংলাদেশের মানুষ? প্রশ্নই আসে না। এইসব ৭১-এর এই ট্যাবলেট বিক্রি করে খাওয়া আর সম্ভব না। গত ৫৪ বছর না, ২০২৪ সালে এই পর্ব শেষ হয়ে গিয়েছে, এবং এই পর্ব শেষ হয় নাই, এতদিন সার্টিফাইড ছিল না, এখন এটা সার্টিফাইড হয়েছে। আপনি যদি নাকি ওই ৭১-এর দল হিসাবে জামাত ইসলামকে যদি ঠিক করেন, তাহলে কিন্তু সব জামাত ইসলামে যোগ দিবে মানুষজন। এটা আপনাদের শুধু সাবধান করে রাখলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতে একটা বিষয় বলেছি, আমি হয়তো আশা করি তুমি শুনতে পেয়েছো। বাংলাদেশের বয়স ৫৪ বছর হয়ে গেছে, এখনো বাংলাদেশ একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। যখন আমরা দেখতে পাচ্ছি আজকের এই কিছুক্ষণ আগের ব্রেকিং খবর, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাটানি শুরু হয়ে গেছে। ভারতকে ৫০% ট্যারিফ যোগ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভারত ঘোষণা দিয়েছে আগস্টের ৩০ তারিখ চীন যাচ্ছে নরেন্দ্র মোদী। আমরা দেখছি যে আমেরিকা জাপানে পারমাণবিক অ্যাটাক করেছে। আজকে আমেরিকা আর জাপান সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪ বছর ধরে একই ইতিহাস, একই ন্যারেটিভ, রাজাকার, যুদ্ধাপরাধী। কারণটা কি আসলে? জি, আপনার সব দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আপনার এখানে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হলো যে বাংলাদেশে, এটা যদি আপনি বাংলাদেশে এখন পর্যন্ত এই ন্যারেটিভ চিন্তা করেন, তাহলে আমি এটা সাথে একমত না। কারণ হচ্ছে এটা দিল্লির ন্যারেটিভ। আমাদের সাথে সেই ১৯৬৫ সালের পর থেকেই, কিংবা তারও আগে থেকেই, তাদের বাংলাদেশ থেকে ভারতকে, বিশেষ করে ৬৫ যুদ্ধের পরেই তাদের একদম খুব একাট্টা হয় ভারতের এবং আওয়ামী লীগের যে দালাল শেখ মুজিব, তার সাথে এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটাকে বলা হয়। সো ষড়যন্ত্র মামলা কিছু না, ওইটা রাষ্ট্রদ্রোহ মামলা। শেখ মুজিব রয়্যাল লোকজনের সাথে মিটিং করেছে, কিভাবে দুই পাকিস্তানকে আলাদা করা যায় সেগুলো নিয়ে কথা বলেছে, এবং তারপর থেকেই ইন্দিরা গান্ধী, আপনার মনে আছে, তিনি, আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে এখনো সেই বক্তব্যটাও আছে যে হাজার কি বছরের যে বদলা লে লিয়া, এরকম একটা কথা আছে। তো এগুলো তারা নিয়েছে। এখন এই মুহূর্তে ভারতের যে কথা আপনি বলছেন, যে খালি যুক্তরাষ্ট্র না, এটা এমন একটা দেশ, এর সাথে পৃথিবীর কারোর সম্পর্ক ভালো না। যদি আপনি ধর্মীয় দিক থেকেও দেখেন, নেপাল যদি পার্সেন্টেজ হিসাব করা হয়, তাহলে পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল। তো সেই নেপালের সাথেও তাদের যে সম্পর্ক, সেটা আপনি খুব ভালো করে, আমি নেপালে ঘুরতে গিয়েছিলাম একবার। আমি যাওয়ার পরে আমি মনে করলাম যে এরা যেহেতু হিন্দু, পাশের দেশ ইন্ডিয়া, তো আমি ওখানে গিয়ে, আমি আবার মুসলমান যেহেতু, আমি একটু কমফোর্ট ফিল করছিলাম যে ইন্ডিয়ান হলেই হয়তো ভালো হবে। তা আমার যখন এসে জিজ্ঞেস করছে, ওরা আবার ওই যে আপনার এই পর্বত আরোহীদের জন্য ওদের ওইখানে বিভিন্ন দালাল চক্র টাইপের ঘুরে বেড়ায়, গেলেই আপনাকে ডাকবে যে তুমি ই করবা কিনা। তা আমি জিজ্ঞেস করছিল কোথেকে আসা, আমি বলছি আই এম ফ্রম ইন্ডিয়া। তো এটা বলার পরে একজনের সাথে আমার খুব ভালো খাতির হইলো, তারা আমি চাটা খেলাম তার সাথে। সে দুবাই ছিল, মুসলমান, এই বাংলাদেশের অনেক লোকজনের সাথে তার পরিচয় এসেছিল। ওর সাথে কথা বলতে বলতে আমাকে ও বললো যে, ভাই তুমি ইন্ডিয়া থেকে এসে এটা বলো না। আমি বললাম কেন? বলছে তাহলে তোমার সমস্যা হইতে পারে ইন্ডিয়ার উপর। তো ওই সময়টাতে আমি একটা হোটেলে ছিলাম, 5 স্টার মানের হোটেল, কিন্তু ওই হোটেলটাতেও আপনার এই বন্ধ ছিল, এই ভারতীয় সব চ্যানেল বন্ধ ছিল, কোনো চ্যানেল ওরা দেখাচ্ছিল না। তা আমি বললাম এই কারণ কি, এরকম অবস্থা কেন? ওই সময়তে ওদের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছিল, এই কারণে ইন্ডিয়ার সাথে ব্যাপক। আমি সাথে সাথে আমার পকেট থেকে পাসপোর্ট বের করে দিয়ে, আমি ভাই দেখো আমি যে বাংলাদেশ থেকে আসছি।
হ্যাঁ, তো বলছে তুমি তাহলে ইন্ডিয়া বলছো কেন তখন? আমি বলছি ইন্ডিয়া, আমি তো বলছি যে এটা তোমরা হিন্দু, এরা হিন্দু, তোমাদের নেইবার কান্ট্রি, তাদের সাথে তোমাদের ভালো সম্পর্ক হওয়ার কথা। বললো না না ভাই, এরা খুব খারাপ লোক, তুমি বাংলাদেশ আমাদের বন্ধু, বাংলাদেশের অনেক মানুষ, এই আমি দুবাইতে ছিলাম, আমার খুব ভালো ভালো বন্ধু এরা, এদের সাথে মানে এরকম সম্পর্ক এই নেপালের সাথেও। সো আমেরিকা এখন যেই ট্যারিফ তারা এখন যুক্ত করছে বিভিন্ন দেশের সাথে, আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল কাজ যিনি করেছেন, আমি তিনাকে জানি, তিনি এসেছিলেন কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে, মূলত তার কাজ এটা, খলিল ভাই, তিনি এটার পিছনে ব্যাপক সময় দিয়েছেন, অনেক তার পরিশ্রমের ফসল হচ্ছে এই আমাদের থেকে যে 20% ইয়ে সরানো হলো, সেটা 15% যেটা সরানো হলো। যাই হোক, এখন এদের সাথে শুধু আমেরিকানা ভাই, এরা নিজের স্বার্থ ছাড়া পৃথিবীর আর কোনো কিছু বোঝে না। আপনাকে যে ন্যূনতম একটা কার্টেসি দেখানো দরকার, এটা ওরা দেখাইতে পারে না। এদের বাসায় গেলেও মিষ্টি এরা করে নিয়ে যায়, গুনে গুনে নিয়ে যায়, কয়জন মানুষ ওই বাড়িতে আছে ওই কয়টা মিষ্টি তারা নিয়ে যায়। তো এই ধরনের একটা মানে অসভ্য জাতি, যারা মানুষকে ধর্মের কারণে, গরুর মাংস খাওয়ার কারণে মানুষ পিটিয়ে হত্যা করে, এই অসভ্য জাতির সাথে কোনো আওয়ামী লীগের মতো অসভ্য ছাড়া কেউ থাকতে পারবে না। সো আমার মনে হয়, এই যে আপনি বললেন যে 50%-এর কথা বললেন, এটা পুরোটা আমাদেরটা, এই ইন্ডিয়ার একার না। এই যে হাসিনাকে ওরা জায়গা দিয়েছে, আর ইউনূস যেটা বাদ দিয়েছে ওইটা সহ, হাসিনাটা সহ পুরোটা ইন্ডিয়ার উপরে আমেরিকা এখন ঢেলে দিয়েছেন। না, এবার হাসিনাকে যেহেতু জায়গা দিয়েছো, ট্যারিফও পুরোটা নাও। সো এদের মতো অসভ্য ছাড়া কোনো লোকজন ইন্ডিয়াতে গিয়ে থাকতে পারবে না। দ্যাটস হোয়াট হ্যাপেনিং। তারা এখন ওইখানে আছে, আমরা যেখানকার মাল সেই জায়গায় পাঠিয়ে দিয়েছি। ইলিয়াস, প্রশ্নটা ছিল এরকম যে 54 বছর পর বাংলাদেশে আবারও সেই রাজাকার ইস্যু দেখছি। আচ্ছা, না, আমি ওইটা শুরুটা শেষ করি নাই। সেটা হচ্ছে যে ধরেন এখন এই ন্যারেটিভটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ, আওয়ামী লীগের ন্যারেটিভ। আপনি যদি গতকালকের হিসাবও যদি দেখেন, এই যে বামের যে কটাকে নিয়ে এসছে, আমি এই জায়গায় কিছু মিছিল টিছিল দেখলাম, সেইখানে তারা বলছে ইয়ের বিরুদ্ধেও, ওইখানে অডিওতে শোনা যাচ্ছিল যে এই কি বলে 24-এর বিরুদ্ধে হতো, 24-এর বিরুদ্ধে মানে 71 নিয়ে যখন ওরা ইয়ে করছিল, বলছে 24-এর বিরুদ্ধে স্লোগান দাও, 24-এর বিরুদ্ধে স্লোগান। আমার একজন ভিডিও পাঠিয়েছে একজন। তো এটা একটা পরিকল্পিত, এই যে এখানে এসে তারপরে এদেরকে রাজাকার বলা হবে। তো ইন্ডিয়ান ব্রোকার তো এই দেশ থেকে উধাও হয় নাই। এই বাংলাদেশে কিছু পলিটিশিয়ান আছে, কিছু মানুষ আছে, এরা এদের মাকে বিক্রি করেও দেশ বিক্রি করে, মানে টাকার বিনিময়ে এদের মাকে ওরা বিক্রি করে দিতে পারবে ইন্ডিয়ার কাছে। সো এটাই তারা করছে এখন। এই জায়গাতে যারা এসে, আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানে মানে সিনারিও? এটাই বাংলাদেশের মানুষ? প্রশ্নই আসে না। এইসব 71-এর এই ট্যাবলেট বিক্রি করে খাওয়া সম্ভব না। গত 54 বছর না, 2024 সালে এই পর্ব শেষ হয়ে গিয়েছে, এবং এই পর্ব শেষ হয় নাই, এতদিন সার্টিফাইড ছিল না, এখন এটা সার্টিফাইড হয়েছে। আপনি যদি নাকি ওই 71-এর দল হিসাবে জামাত ইসলামকে যদি ঠিক করেন, তাহলে কিন্তু সব জামাত ইসলামে যোগ দিবে মানুষজন। এটা আপনাদের শুধু সাবধান করে রাখলাম। ইলিয়াস, আরেকটা ব্যাপার হলো যে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্র শিবির তারা যুদ্ধাপরাধীর বিচারে, যাদের শেখ হাসিনা বিচার করেছেন, ফাঁসি দিয়েছেন, নিজামী থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদের সবার ছবি লাগিয়েছিল, এবং সেখানে বাম ঘরনা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে কিছু। আবার দেখলাম যে ছাত্র দল সেখানে একটা বিবৃতি পাঠিয়েছে, স্টেটমেন্ট পাঠিয়েছে এটার বিরোধিতা করে। এবং সেখানে দুটো বিষয় ঘটেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ব্যবহার করায় অসন্তুষ্টি জানিয়েছে ছাত্রদল। আবার কিছুক্ষণ আগে দেখলাম খবরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে শিবিরকে ধন্যবাদ জানিয়েছে তার ছবি সেখানে ব্যবহার করার জন্য। এটা ফরহাদ গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কালকে যারা দাবি তুলে একটা মফ তৈরি করে সেই ছবিগুলো সরিয়ে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনার এই প্রহসনের বিচারে যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি সরানোর পর, আজকে শিবির একটা স্মার্ট মুভ করেছে। তারা সেই জায়গাগুলোতে নতুন কিছু ছবি বসিয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান এরা রাজাকার নয়, এদেরকে রাজনৈতিক কারণে শাস্তি দেওয়া হচ্ছে, সেই বক্তব্য, সুখরঞ্জন বালির বক্তব্য, এবং যাদেরকে জোর করে মিথ্যা সাক্ষী দেওয়ার চেষ্টা করেছে, স্কাইপি কেলেঙ্কারি সহ সব বিষয়গুলো তুলে এনেছে। এটাকে কিভাবে দেখবেন আপনি? মাইক্রোফোনটা বন্ধ, ইলিয়াস। আপনি যে বামেদের কথা বললেন, বামেদের সবার আগে যেটা করা উচিত, তাদের ওই বিভিন্ন ইউনিয়ন পরিষদ আছে না, ওইসব ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করে আইসা, ধরেন আমি আর যদি বলি যে প্রিন্স আছে একজন, ওই যে সিপিপি টিপিপির যেসব সেলিম টেলিম যেগুলি আছে, ইনু, এগুলিরে কোনো দলের ভেতরে ঢুইকা আসন না নিয়ে মেম্বার নির্বাচন করতে দিবেন, এবং ওই আসনে মেম্বার নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে হিরো আলমকে বসায় দিবেন। ও যদি পাশ করে আসতে পারে,
জীবনে কোনোদিন পলিটিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলবো না। সো বামেদের হিসাব বাদ দেন, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাত্রদল কেন এটা করলো। আপনি যেটা বললেন যে এটা আমিও দেখেছি যে আপনার হুমায়ুন কাদের চৌধুরী তিনি এটার পক্ষে করেছেন, তার বাবারই। এখন ছাত্রদল কেন করেছে সেটার বিষয়ে যদি আমি ছাত্রদলের কাছে যদি আপনি জবাব চান, বা আমি তো আর ছাত্রদলের কেউ না, আপনার যে প্রশ্ন সেই প্রশ্নটা আমারও ছাত্রদলের কাছে। ছাত্রদল কি মেনে নিয়েছে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন? ছাত্রদল কি মানে যে তারেক রহমান বিদ্যুৎ খাতের যেটা এই প্রথম আলো সহ এই বাম এই আওয়ামী লীগ গত 15 বছরে যে বিচার করেছে, খাম্বা টাম্বা নিয়ে কথাবার্তা বলেছে, এটা কি ছাত্রদল মেনে নিয়েছেন? ছাত্রদলের যেসব নেতারা এতদিন পর্যন্ত জেলখানায় ছিল, 5 তারিখের পরে যাদেরকে বের করা হয়েছে, তার মানে সেগুলো অপরাধী। যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমরা মেনে নিব। আর যদি মনে করে যে না, খালেদা জিয়া এতিমের টাকা মারে নাই, তারেক রহমান খাম্বা করে নাই, তারপরে বিএনপির লোকজন চুরি করে নাই, এটা যদি মানে, তাহলে জামাত ইসলামেরটাও মানতে হবে। জামাত ইসলামের মতিউর রহমান নিজামী কার কার মাকে ধর্ষণ করেছেন, কার কার মাকে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছেন, কার কার মার পেটে পাকিস্তানের প্রোডাক্ট দিয়ে গিয়েছেন, এটা আমার মনে হয় এখন পরিষ্কার হওয়া দরকার। এটা লজ্জার বিষয় না ভাই। মতিউর রহমান নিজামীর আমি মনে করি মরণোত্তর বিচার হওয়া দরকার, ওর ছেলে মেয়েদেরও ফাঁসি হওয়া দরকার, যে কার কার মারে নিয়ে তারপরে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসলো মতিউর রহমান নিজামী। এই পোলাপানগুলোতে আমাদের এখানে দেওয়া দরকার, এবং ওদেরকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে, এই যে জুলাই যোদ্ধাদের আলাদা বিভিন্ন ভাতা টাতার ব্যবস্থা, এই ভাতার মধ্যে এদেরকেও ঢুকাইতে হবে। শুধু আওয়ামী লীগের লোকজন খাবে কেন ভাতা? মুক্তিযুদ্ধের ভাতা যাদের মাদেরকে নিজামী, সাইদি, দেলোয়ার হোসেন, তারপরে কি বলে আরে আব্দুল কাদের মোল্লা, এই যারা যারা পাকিস্তান ক্যাম্পে যাদেরকে নিয়ে দিয়ে এসে বাচ্চা পয়দা করেছে, সেই বাচ্চাগুলোকে আমরা দেখতে চাই। এদের প্রতি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ সহমর্মিতা, সহযোগিতা এগুলো থাকবে। তো আমরা তাদের দেখতে চাই কার কার বাবা মাকে করেছেন। আর যদি মনে করেন যে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যে বিচারটা হয়েছে, দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যে বিচার হয়েছে, কাদের মোল্লার বিরুদ্ধে, তারপরে সাকাত চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী, কামরুজ্জামান, এদের বিচারটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এই দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রে শিবিরের সাথে ছাত্রদল বিএনপিকেও থাকতে হবে। মনে করেন যদি আপনি আবার সেই দলকে বিভাজনের দিকে নিয়ে যান, সেই 71-এর ইদানিং কিছু কথাবার্তা শুনলে ঢাকা শহরের সবচাইতে বড় এক চাঁদাবাজ আছে, সেই চাঁদাবাজ আপনার সেদিন এক মিছিল করলো, ওর চাঁদাবাজের আমার কাছে আছে। কিছুদিন আগে স্বামী ভাই তার কিছু জিনিস দিয়েছিলেন, প্রচার করেছিলেন, নাম আর আমি বললাম না। তো এই চাঁদাবাজ সেদিন মিছিল করছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এই মিছিল তো কলকাতার মিছিল, এই মিছিল শেখ মুজিবের মিছিল, আওয়ামী লীগের মিছিল। এই গত 15 বছরে এই মিছিল করে আমাদেরকে বিভাজন করেছে, শাহবাগের মিছিল এটা, তারা সেটা করেছে। তো এই জায়গা থেকে যদি তারা পরিষ্কার না হয়, তাহলে আমাদের নিজেদেরকেও সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার ফের নতুন করে চিন্তা করতে হবে যে আমরা আসলে কি করব। চোখে সরিষার ফুল দেখায় দিব, এই জায়গা থেকে যদি না বের হয়ে আসে। আমরা অনেক কিছু দেখছি, কিছুই বলছি না এখন পর্যন্ত। শুধুমাত্র পিনাকি দাদা মোটামুটি, তাও আমার মনে হয় পিনাকি দাদা 2% বের করছেন, কথা বলছেন। পিনাকি দাদার কাছে যা আসে সেগুলো আমার মনে হয় না উনি পুরাটা দেখান। আর আমরা সহজ যদি লাগি না, তাইলে মোটামুটি চাঁদাবাজ ছাড়া দেশে একটা রাজনৈতিক দলের আর কিছুই থাকবে না। তো সাবধান হয়ে কথা বলতে হবে। আমরা এই গত 15 বছর এইসব দুর্নীতি এগুলির জন্য আমাদের আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ছিল না। এই দেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের 2 ভাগে বিভাজন করে ইসলাম ধর্মকে তারা আলাদা করেছে। সেই আলাদা করার পরে এই দেশের মানুষের উপরে সারা পৃথিবীর ওয়েস্টার্ন যত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি আমাদের দেশের এই মুসলমানদের উপরে নির্যাতন করেছে গত 15 বছর। এটার শুরুটা সেই 71 দিয়ে শুরু হয়েছে। সেই 71-এর দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানানো হয়েছে রাজাকার। এই যে একটা প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এই জায়গা থেকে বের হইতে হবে। আচ্ছা, শেখ হাসিনা তার ক্ষমতার আমলে একটা যুদ্ধাপরাধী বা রাজাকারদের তালিকা করেছিল, এটা তুমি জানো নিঃসন্দেহে। তখন বোধহয় তুমি বাংলাদেশের সাংবাদিকতা করো। 10,789 জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেই তালিকাটা পরের দিনই তারা সেটা আবার উইথড্র করেছে। হ্যাঁ, তো সেই তালিকার হিসেব দেখা গেছে, মানে পরবর্তী খবর কাগজগুলোতে এসছে, এই 10,789 জন রাজাকারের ভেতরে 8,000 জন ব্যক্তি হলো আওয়ামী লীগের, 2,000 জন ব্যক্তি হলো বিএনপির, এবং জাতীয় পার্টির রয়েছে কয়েকশত, 35 কি 38 মাত্র জামাত ইসলামের। এই যে রাজাকার ইস্যুগুলো, যে মানে আমার কাছে মানে দুঃখ লাগছে। এখন অনেকেই বলবে যে কি ব্যাপার, আপনারা
দুজনে বিএনপি কে বাদ দিয়ে জামাতের পক্ষে কথাগুলো যাচ্ছে কেন? আসলে বিষয়টা হলো কি, এই যে ন্যারেটিভ গুলো আসছে, এটা বন্ধ করার জন্য কিছু জায়গা আমাদের আসলে আলোচনা করা উচিত। আমি মনে করি 8,000 রাজাকারের তালিকার দল আওয়ামী লীগ, তারা নিজেরাই এতদিন চেতনা বিক্রি করেছে 71-এর। যে দলটির প্রেসিডেন্ট মানে বিএনপির প্রধান জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অথচ এই আওয়ামী লীগের আমলে রায় দিয়ে তার উপাধি কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে গুপ্তচর, পাকিস্তানি গুপ্তচর বলা হয়েছে জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মাঠে যুদ্ধ করেছেন। হাসিনার রায়, এটাও কিন্তু হাসিনার রায়। এই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে রাজাকার তালিকাটা কি সঠিক ছিল, বা আওয়ামী লীগের সকল রায় কি সঠিক, যেটা বিএনপি অর্ধেক মানছে অর্ধেক মানছে না? ভাই এটা ইটস বিন 54 ইয়ার্স। এখন ধরেন আপনি যদি নাকি মনে করেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে যাবেন, এটা বাংলাদেশে আর সম্ভব না। কারণ আপনি যদি ইতিহাস মানেন, তাহলে আপনি এখন বিএনপি কে করে বললেন যে ওকে ঠিক আছে আপনারা করেন। বিএনপি এবং ডক্টর ইউনূস সহ এবার যদি তারা একটা এরকম পদক্ষেপ নিত যে আমরা কতজন আসলে নিহত হয়েছেন, কতজন নারী ধর্ষিত হয়েছেন, কতজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটার আমরা একটা করবো, এটা গত 1 বছরে সম্ভব ছিল। এই জায়গায় হাত দেবে না কেউ, কারণ এই জায়গায় হাত দিতে গেলে ইন্ডিয়া চেপে ধরবে যে না এখানে দেওয়া যাবে না। এখন এটা যদি নাকি আপনি মনে করেন যদি করতেন, মনে করেন, তারপরে কি আপনার মনে হয় আওয়ামী লীগ মেনে নিত? কখনোই কোনোদিন আওয়ামী লীগ মেনে নিত না। তার মানে আওয়ামী লীগের সময় যখন আবার আপনি করবেন, আপনি যেটা বললেন আমার মনে আছে, তার ঠিক একদিন পরেই সেটা সাথে সাথে উইথড্র করা হয়েছিল, কারণ ওইখানে ওই সিটিং অনেক মিনিস্টারও সেখানে তারা রাজাকার হিসাবে তাদের তালিকায় নাম চলে এসেছিল। আমার ঠিক মনে নাই, একজন মন্ত্রীও ছিল ওই সময়। তো ওইটা কিন্তু সামহাও বের হয়ে গিয়েছিল। আমার মনে হয় যেটা ওরা একটা মানে অরিজিনালটাকে বের মানে পাবলিশ করে দিয়েছিল, যেটা বের তারা মানে তাদের যে গোজামিল দিয়ে যেটা করা সেটা বের করতে গিয়ে অইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যেভাবে হোক সেটা বের করে দিয়েছিল কিছুক্ষণের জন্য, মিডিয়াতে চলে এসে তারপরে সাথে সাথে সেটা বলেছে যে এটা ভুল ত্রুটি হয়েছে। আচ্ছা, তারপরে যদি করতো আমরা কি মানতাম কখনো? আমরা কখনোই আওয়ামী লীগের হাতে ইতিহাস কখনোই মানা হবে না। কারণ আওয়ামী লীগ এমন একজন যে ব্যক্তি কিনা এই দেশের স্বাধীনতা চায় নাই, তারে স্বাধীনতার আব্বা বানিয়েছেন। যেই ব্যক্তি মানে বাংলাদেশে প্রথম গুমের জনক, যেই ব্যক্তি বাংলাদেশে সবার আগে ক্রস ফায়ারের জনক, বাংলাদেশকে যার হাত ধরে মানুষ না খেয়ে মারা গিয়েছে, একমাত্র দুর্ভিক্ষ এই দেশে স্বাধীন দেশে ঘটেছে এই শেখ মুজিবের সময়, সেই ব্যক্তিকে যারা জাতির পিতা বানায়, তাদের হাতে জিয়াউর রহমানকে তারা বানিয়েছে রাজাকার। এদের হাতে তো ইতিহাস লিখতে দেওয়া যাবে না। এখন কি করতে পারি আমরা? আমি এই কথাগুলি ভাই আমি বিভিন্ন সময় বলি এবং আমি মনে করি আমাদের রিপিটেডলি এই কথাগুলো বলা উচিত। আপনি একজন মানুষ হিসাবে আপনার কাছে আমার বিশ্বাস করার দরকার নেই ভাই। আপনি এই মুহূর্তে যিনি এই ভিডিওটা দেখছেন, আওয়ামী লীগের অনেক মানুষজন হয়তো এই ভিডিও দেখছেন, আমি আওয়ামী লীগের লোকজনের কাছে একটা প্রশ্ন করি, বা আমাদের বিএনপির লোকজন, জামাতের লোকজন, আমাদের এনসিপির লোকজন, এইসব লোকজনের ভেতরে অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে যাদের একটা আবেগ আছে। আমি পোস্ট করলে হয়তো অনেকের মনে কষ্ট হয় যে ইলিয়াস ভাই এইভাবে কথাটা বললো। ভাই আপনার কাছে কোশ্চেন করলাম, আপনি একজন মানুষ বেঁচে আছেন এই মুহূর্তে, 54 বছর আগে এই দেশে অনেক মানুষ ছিল যাদের বয়স 20 বছর, তাদের এখন বয়স হচ্ছে 75 বছর। 75 বছর মানুষ অনেকেই আছেন এখনো সুস্থ আছেন, কথা বলতে পারেন, মনে আছে। কিংবা ধরেন 70 বছর, 65 বছর, তাদেরও অনেক কিছু মনে আছে। এইটা তো অন্তত মনে আছে যে আমার গ্রামে কতজন মানুষ রাজাকার ছিল, কতজন মানুষ মুক্তিযোদ্ধা ছিল, আমার গ্রামের কোন জায়গায় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। বাংলাদেশে ডিসেম্বরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 14 তারিখের মধ্যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে এই ভারতের এক আঘাতেই। এখানে বাংলাদেশের মানুষের কিছু করা লাগে না, যুদ্ধ করেছে। আমি কাউকে ছোট করে কথা বলছি না, যুদ্ধ কেউ কেউ করেছে। কতজন? আপনি আপনার গ্রামে, যিনি এখন ভিডিও দেখছেন, আপনি আপনার গ্রামে একটু চোখ বন্ধ করে দেখেন তো যে কয়জন মানুষ ভিডিওটা আপনার গ্রামে মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযোদ্ধা হয়তো 2-4 জন খুঁজে পাবেন। রাজাকার ছিল, আবার জামাত ইসলামও করতো, কিংবা এখন জামাত ইসলাম করে, খুঁজে দেখেন তো। আপনি জবাব দেন। আপনি যে কোশ্চেন, ইতিহাসের যে কোশ্চেন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটার জবাব আপনার কাছে আছে। আপনি আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, বোন বিয়ে দিয়েছেন, ফুপু ফুপা, মামা খালা, এদের আত্মীয় স্বজন বিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, পড়াশোনা করেছেন, সবাইরে ফোন করে জিজ্ঞেস করেন যে তোমার গ্রামে, তোমার পরিবারের কাউকে কি পাকিস্তানের মিলিটারিরা ঘর থেকে কোনো মুসলমান মহিলাকে টেনে নিয়ে তুলে গিয়েছে এবং নিয়ে ধর্ষণ করেছে, এরকম আছে? যদি একজন পান, সত্যবাদী যদি হয়ে থাকেন, একজন যদি পান, জীবনে কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো না।
ভাই ইতিহাস আপনার চোখের সামনে, এটা তো আপনাদের এই কোরআন শরীফ কবে নাজিল হয়েছিল, আপনাদের মিরাজ নিয়া, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ওনার উপর নবুয়ত নাজিল হয়েছিল, জিব্রাইল আসলেই আসতো কিনা, আপনার এই কোশ্চেন করা হয় নাই তো। আপনার এই যেই মুহূর্তে আমরা কথা বলছি এটা সমসাময়িক ঘটনা, আপনি খুঁজে বার করেন। এটা করা হবে না, কারণ হচ্ছে এইটা যদি বের হয়ে যায় তাহলে এই যে চেতনার ব্যবসা এটা বন্ধ হয়ে যাবে। এখন বিএনপি কেন এই চেতনার ব্যবসা শুরু করেছে? কারণ বিএনপির যেই চেতনা এই আওয়ামী লীগ ব্যবসা করতো, তারা সেটা শিখেছে। কারণ আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা টয়সা যা আছে সব এখন তাদের পকেটে, তারা যা শিখাচ্ছে সেটা বলতে হবে তাদেরকে। ভাই একজন নারী, আল্লাহ জানে কি হবে এই দেশের, তিনি শেখ রেহেনা হচ্ছেন, নিজের নামে বাড়ি নিয়েছেন, জানেন, নিজের নামে বাড়ি নিয়েছেন লিখে। আমি অবাক হই, এগুলি তারেক রহমান সামাল দেবেন কিভাবে? এটা এটা এই দেশে ঘটছে এখন। যারা আওয়ামী লীগের টাকা পয়সা নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন, তাদের তো আওয়ামী লীগের মতো করে কথা বলতে হবে। আওয়ামী লীগ যেই বয়ান দিত তারা সেই বয়ানই এখন দিচ্ছে। এটাই হচ্ছে গিয়ে ঘটনা। যেই কারণে আপনি যে কথাটা বললেন যে তাদের কথাবার্তা আর ছাত্রদল এবং এই যে আওয়ামী লীগের যেসব কথাবার্তাটাতে এগুলো যা যা হচ্ছে এবং এই রাজাকারের তালিকা টালিকা এগুলোরে তারাও করবে না, কারণ এটা বেঁচে তাদের এখন খেতে হবে। দুইটা ভাগ তো হইতে হবে। এখন আপনি যদি আমি যদি এখন জামাতের সাথে ফাইট করতে চাই, তাহলে জামাতের সাথে আমার ফাইট করতে গেলে আমার প্রথম আসতে হবে যে তারা কতটা চাঁদা নেয়। আমি কারা কে নেয় না নেয় আমি সেটা বলছি না, তাদের সাথে আমার যাইতে হবে আমি ওরা চাঁদা কতটুকু নেয় আমি কতটুকু নেই, ওরা কতটা দুর্নীতি করে আমি কতটা দুর্নীতি করি, কোন পয়েন্টে আমি তাদেরকে হারাইতে পারবো, একটা পয়েন্ট তো আপনাকে আনতে হবে সামনে। সো তারা এটা সামনে নিয়ে এসেছে, মনে করছে যে তারা জিতে যাবে, কিন্তু আনফরচুনেটলি এইটা এই এই সময়টা এখন বাংলাদেশে আর নাই। এটা দিয়ে এই প্রজন্মকে অন্তত আমরা যতদিন বেঁচে থাকবো এই বিভাজনে আর নিয়ে যাওয়া যাবে না। আমরা পাকিস্তান ভাই বহুত দূর, এটা 1971 সালে পাকিস্তান আমাদের কাছ থেকে চলে গিয়েছে। যদি না যাইতো আমি গ্যারান্টি দিলাম 75-এ যাইতো, নাইলে 76-এ যেত, নাই 81-তে যেত, নাই 2000-এ যেত, নাই 2024-এ যেত, যেতে তাদেরকে হতো। কারণ ভৌগোলিক সীমারেখায় সংযুক্ত নাই দুইটা দেশ, এরকম পৃথিবীর ইতিহাসে নাই যারা একসাথে আছে। ভাই এমনি একই অবস্থানে থেকে ভাগাভাগি হচ্ছে। আর আমরা তো সেই কোথায় তারা কোথায়, আমরা পাকিস্তানের রাজনীতিবিদরাও তো সেই শেখ মুজিবের মতো চুতিয়া আপনার এই দুর্নীতিবাজের সাথে জড়িত। তো তারা আপনার এইখানে কিভাবে আমাদেরকে ঠিক মতো রাখবে? তাদের এখন বেলুচিস্তান নিয়ে টানাটানি করছে। পাকিস্তান থেকে আমরা আলাদা হইতাম, টুডে টুমোরো হয়ে যাইতাম, কিন্তু কথা হচ্ছে তাদের সাথে আমাদের ইন্ডিয়ার কারণে ভালো সম্পর্ক থাকতে হবে, এটাই আমরা চাই, এর বাইরে কোনো কিছু না। আমরা পাকিস্তানের সাথে একও হইতে চাই না। মতিউর রহমান নিজামী, তারপরে দেলোয়ার হোসেন সাইদিরা, যাদের যেসব মহিলাদেরকে ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছিল, তাদের গর্বে যেসব সন্তান এসেছে, তাদের পাকিস্তানের প্রতি খুব ক্ষোভ থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের তো সেই ক্ষোভ নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যদি বেঁচে থাকতাম আমি একজন রাজাকার হইতাম, শতভাগ আমি পাকিস্তানের পক্ষে থাকতাম, গ্যারান্টি দিয়ে বলছি, ওপেনে বলছি, আমার কে কি বলবেন কিছু জানার দরকার না, আমি পাকিস্তানের পক্ষে থাকতাম। কারণ ওই যুদ্ধটা পাকিস্তানের ইন্ডিয়ার সাথে ছিল। আমি 24-এর যুদ্ধে আমি জীবন দিতাম। অতএব আপনার মাথায় রাখতে হবে যে পাকিস্তানের সাথে যেসব কথাবার্তা বলে এখন আমাদেরকে করা হয়, এই ক্ষোভ যেটা মানে উগলে দেওয়ার চেষ্টা করা হয়। আমি যদি আমার কথা বলি, আমাকে যদি খুব স্পষ্ট ভাষায় বলতে বলেন, আমি আর আমার আমার মনে করেন পূর্বপুরুষ সবাই যদি রাজাকার হয়ে থাকি, মনে করেন রাজাকার, তাহলে রাজাকারের কাজ কি? ওদের যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী আমি, আমার আব্বা, আমার দাদা, আমার দাদার বাবা, আমরা সবাই মিলে বিভিন্ন নারীদেরকে পাকিস্তান ক্যাম্পেইনে দিয়ে আসতাম। তার মানে পাকিস্তানি পয়দাগুলো কোথায় হইলো আপনি বলেন? পাকিস্তানের পয়দা তো ওই ঘরে, ওইখানে যায় খোঁজতোরা। এবং ওদেরই ক্ষোভ এখন, ওদেরই পাকিস্তানের প্রতি এত ক্ষোভ। এছাড়া ক্ষোভ হওয়ার কোনো কারণ নাই। পাকিস্তান আমাদের দেশ দখল করতে আসে না, এখন পাকিস্তানের সাথে আমরাও মিলতে যাইনি। পাকিস্তানের সাথে আমাদের কৌশলগত যে সম্পর্ক সেটা থাকতে হবে। পাকিস্তানের যতগুলো এই আপনার পারমাণবিক বোমা আছে, ওরা বলেছে, ওদের একজন মন্ত্রী বলেছে, ভাই এটা তোর, ইন্ডিয়ার সাথে লাগলে এগুলি সব তোরে দিয়া দিব আমরা, তোরা আমার আলাদা কিছু মনে করে। এই সম্পর্কটাই দরকার আমার, আর কিছু দরকার নাই তো। আপনি চাইলে কি পাকিস্তানের সাথে এখন এক হইতে পারবেন? এটা সম্ভব কোনোদিন? ইলিয়াস, যখন বিভাজনটা তৈরি হয় তখন আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান এবং খালেদা জিয়া, তার দুটো বক্তব্য আমরা পেয়েছি। আমি একটু দর্শকদের শোনাতে চাই এই বক্তব্যটা সংক্ষিপ্ত, যে বিষয়টা আসলে তারা কি বলেছে। শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যান্য দলের কিছু ব্যক্তিবর্গ বক্তব্যটা আটকে গেল কেন?
দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেনি, বিএনপি করার প্রশ্নই আসে না। রাজাকারের বংশবিস্তার যদি আমরা দেখি, এত রাজাকার নিয়ে কথা হয়, রাজাকারের বংশবিস্তারও যদি হয়, সেটি দেখেন শেখ হাসিনার ফ্যামিলি বা তার দলের মধ্যে থেকেই হচ্ছে। কিভাবে? ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ইনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয়। তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য হানাদার বাহিনীদের প্ররোচিত করেন। দৃশ্যপট ৭১, ২১ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ, এই বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার পিতা নুরুল ইসলাম নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন। এখানে দুটো বক্তব্য শুনছেন। তারেক রহমান যে লন্ডনে বক্তব্যটা দিয়েছিল সেই সময়, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম, ওই সময়টাতে লন্ডনে ছিলাম, বক্তব্যটা একদম কাছ থেকে শুনেছি। তিনি বলেছেন আওয়ামী লীগের রাজাকারদের গাড়িতে ফ্ল্যাগ তুলে দিয়েছে, তাদের রাজনীতিতে নিয়ে এসছে বেগম জিয়া এবং খালেদা জনাব এই বক্তব্যগুলো আমরা সবাই জানি, এবং আপনি এত দূরে যাওয়ার দরকার নাই তো। 2024 সালের 5ই আগস্টের আগের দিন পর্যন্ত আমাদের স্লোগান কি ছিল আপনার মনে আছে? তুমি কে আমি কে, কি বলেছি আমরা? রাজাকার রাজাকার। তাহলে বিএনপি তো 5ই আগস্টের এই আন্দোলনের সাথে বিএনপি তো এটার বিশাল বড় একটা মানে কি বলবো পক্ষ, তাই না? তো তারা সেই স্লোগান মেনে তারপরে এসে এখানে, এবং বিএনপির বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে বক্তব্য, এই বক্তব্যের পরে তো বিএনপির কারো বক্তব্য আমরা শুনবো না। যারা এখন বলার চেয়ে সবচেয়ে অবাক হয়েছে, হ্যাঁ এতদিন ধরে ওই বিভিন্ন 2-4 জন নেতারা কথা বলেছেন, কোনো সমস্যা নাই। ছাত্র দলের সেক্রেটারি নাসির, ওর বাপ ছিল হলো আওয়ামী লীগের নেতা, তো ওদের এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি আমারে মনে করেন যে অ্যাজ এ হোল পার্টি হিসাবে কোনো কিছু যদি এসে থাকে, এই ছাত্র দলের কালকের যে বিজ্ঞপ্তি, সেখানে তারা তাদের এই পুরো সংগঠন থেকে তারা একটা দিল, ছাত্রদল বলা মানে বিএনপি বলা, তার মানে বিএনপি নিশ্চয়ই উপরের পারমিশন ছাড়া তো তারা এটা করতে পারেনি, তারা সেটা করেছে। তাহলে 24 সালে আপনি তুমি কে আমি কে বাঙালি আর তুমি কে আমি কে রাজাকার, এই দুই দলে বিভক্ত ছিল বাংলাদেশ। তো তুমি যদি বাঙালির দলে হও, তাহলে তুমি এদিন আওয়ামী লীগের পক্ষে ছিলে, তার মানে তুমি স্বৈরাচারের দোসর। অর্থাৎ তোমার বিচার হওয়া দরকার, বাংলাদেশের মানুষ বিচার করবে, সামনের ইলেকশনে তোমাদের বিচার করবে যদি নাকি এইভাবে চলতে থাকে। আমি ভাই আমার ব্যক্তিগতভাবে কথা বলি, আমি এত ভাই সৎ মানুষ না, এত বিশাল ফেরেস্তা মানুষ না, আমি বিশাল আকারে এই বাইতুল মুকাররমে ইমামতি করতে আসি নাই। আমার সব দিক থেকে আপনি আমার খারাপ বানায় দেয়, কোনো সমস্যা নেই। ইন্ডিয়ার ব্যাপারে একচুল ছাড় দেওয়া যাবে না। এই ইন্ডিয়ার মূল অস্ত্র হচ্ছে 71, এইটারে বিক্রি করে এই দেশকে সারা জীবন ভাগ করা হয়েছে। এই দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্ম পালন করতে দেওয়া হয় নাই। এটি তো সেই দেশ যেখানে একটা স্টুডেন্ট শুধুমাত্র একটা পোস্ট করেছিল, তাকে সারা রাত পিটিয়ে আপনারা নির্মম ভাবে হত্যা করেছেন। আমরা সেই দেশে আর ব্যাক করতে চাই না। দুর্নীতি করেন ভাই, সব খায়া শেষ করে ফেলেন, অনুরোধ থাকবে টাকা দেশে রাখেন, তাইলেই হবে। আমার বক্তব্য আমি সবসময় ভাই, আমি তো ওপেনে এমনি বলি, আমার চ্যানেলও আমি এইভাবেই বলি, আমি ভাই এটা সারাইতে পারবো না, কারণ দেখলাম তো বহুত ভালো ভালো মানুষ, বিশাল সৎ মানুষ মনে করি, হঠাৎ করে শুনি সে এখান থেকে টাকা নিয়েছেন। এটা কেমনে আমি করবো, ঠিক করবো বলেন? এই ক্ষমতা ভাই আমার নাই, এই শক্তিও নাই, এত বড় যুদ্ধ আমি করতেও পারবো না, মাপ চাই এটার জন্য। বাট ওইটার জন্য যদি জীবন দিতে প্রয়োজন হয়, গেল 15 বছর শেখ হাসিনার সাথে আতাত করি নাই। শেখ হাসিনার কোনো সেই 5 জানুয়ারি 2014 সালের নির্বাচনের দিনেও আমি ইলিয়াস করি নাই। এর আগে পরে আপনি নিজে 21 টেলিভিশনের আপনি একজন সম্পাদক ছিলেন,
আপনার চোখের সামনে অনেক কিছু ঘটেছে, আমার কি রোল ছিল এই জনজাগরণ মঞ্চে, আমার কি রোল ছিল, আমি রিজাইন দিয়েছি একদম এই ওনার সামনে, উনি ডিউটিতে, ওনার সামনে আমার একদম প্রধান সম্পাদক যিনি, ওর দরজার মধ্যে লাথি মারা ফেলে দিয়ে আসি কাগজ, আমি চাকরি করবো না আপনার অফিসে। আমি সেই ব্যক্তি, এত আতাত করে আসিনি, এই জায়গায় কোনো আতাত চলবে না। সো ইন্ডিয়ার ব্যাপারে ভাই কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। আর ভাই জামাত ইসলামের আমিরের মতো একটা ভদ্র লোক, এরকম নিরীহ টাইপের লোক, তারে ভাই আমি ছাড়ি নাই, ওনার কাছে মাপ চেয়ে নিয়েছি পরে ফোন করে, কিন্তু আমি কিন্তু ধুয়ে দিয়েছি এই সন্তোষদের সাথে মিলার কারণে। কে কোত্থেকে আসবে, কে কত বড় নেতা দেখার টাইম থাকবে না, যার দল এখানেই করবে, সামনে আমাদের অবস্থান তার বিরুদ্ধে হবে, হিসাব করে কথা বলতে হবে। আচ্ছা, বাংলাদেশের জন্য হুমকি কে, দিল্লি নাকি পিন্ডি, বা দিল্লি না ইসলামাবাদ এই মুহূর্তে? কারণ একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে এখনো ভারত পাকিস্তানের কোনো ম্যাচ হলে 80% পাকিস্তানের পক্ষে। বাংলাদেশে আমি সেই দিন পাকিস্তানের এক সাংবাদিকের কাছ থেকে জানলাম, পাকিস্তানের যে নাটকগুলো প্রতিদিন বাংলাদেশের ইউটিউবে পাওয়া যায় সিরিয়াল, সেখানে দেখা গেছে সর্বাধিক দর্শক বাংলাদেশে। এখন পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের প্রতি মানুষের এত প্রেম, কিন্তু সমস্ত প্রেম একটি দলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, বলে তাদেরকে পাকিস্তানে পাঠাবে। সাদিক আইয়ুব নাকি পাকিস্তানি, এটা ওই যে কি বসু কি মেঘ বলল বসু নাকি নাম, ঘোড়ার নামটা সে বলেছে। আসলে বাংলাদেশের জন্য থ্রেট কে, দিল্লি নাকি ইসলামাবাদ? ভাই বাংলাদেশের জন্য হুমকি কে, এটা তো আপনি অনুমান, এটা প্রেডিক্ট করতে চাচ্ছেন যে আমাদের জন্য কারা হুমকি হইতে পারে। এটা যদি বলেন, জিজ্ঞেস করেন যে আমাদের জন্য হুমকি কি চীন নাকি আমেরিকা, কোশ্চেন ওইটা নিয়ে হইতে পারে। আপনি পাকিস্তান আর ইন্ডিয়া নিয়ে বলার দরকার নাই তো, ইন্ডিয়া আমাদের দখল করে আছে। আপনার দেশে যেই খুনি আপনার এই 5 তারিখের পর্যন্ত আমাদের দেশে মানুষ মারলো, তাকে তারা জায়গা দিয়েছে। এটা আমরা তো ভাই পাগল হয়ে গিয়েছিলাম 5 তারিখে, যে দেশ এইভাবে দেশ স্বাধীন হয়ে যাবে চিন্তাও করি নাই আমরা, যে কারণে এগুলি মাথায় নেই নাই আমরা। অন্তত এই বদমাইশ ফেরাউন এটা ঘর থেকে বাইর হোক, এটাই চেয়েছে। ধরে বের করতে তার ঠিক হয় নাই তো, ওই দিন সেনাবাহিনীর সাথে প্রয়োজনে ফাইট করা দরকার ছিল, যে সেনাবাহিনী ওরা দিবে কেন, ওই দিনই ওয়াকারকে জুতা পেটা করে তারপর নামানো দরকার ছিল। এই ভুল আমরা করেছি, যেই কারণে সমস্যা। আমাদের হুমকি টুমকি না, ভারত দখল করে আছে আমাদের সাথে, আমাদেরকে পুরো ক্যাপচার করে আছে। এখন আমাদের এখান থেকে বের হইতে হবে। বের হওয়ার জন্য পাকিস্তান বলেন, ইসরায়েল বলেন, আর আমেরিকা বলেন, আর চীন বলেন, যারে দরকার আগে নিজের প্রাণ বাঁচাইতে হবে ভাই, তার পক্ষে যায় কথা বলতে হবে। সো তার যদি হেল্প লাগে নিব আমরা, সমস্যা নাই তো। আমার এখানে বিষয় হলো কৌশলগত সম্পর্ক, আমার প্রয়োজনে, আমার রাষ্ট্রের প্রয়োজনে, আমার নিজের স্বার্থে আমি যদি নাকি কারোর সাথে সম্পর্ক করতে আমরা করব। আমার এই পৃথিবীতে একমাত্র শত্রু ইন্ডিয়া, এর বাইরে আমার আর কোনো শত্রু নাই। ইলিয়াস, শেষ প্রশ্নটা দিয়ে আমরা বিদায় নেব। আমি সেটা হলো যে প্রফেসর ইউনূস তিনি যেই সনদ প্রকাশ করলেন সংসদ ভবনের সামনে, জুলাই সনদ, একটি দল ছাড়া বাকিরা নাখোশ। পিলখানা ইস্যু আসেনি, হেফাজত ইস্যু আসেনি, শহীদের তালিকা বা তাদের কি কি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিষয়ে বলা হয়নি। বলা হয়েছে আগামী সরকার বাকিগুলো কার্যকর করবে। এখন পর্যন্ত একটিও সংস্কার বা ঐক্যমত কমিশনের কার্যকর কোনো পদক্ষেপ আসেনি যেটা সম্মত হওয়া যাবে। একটি বিচারেরও সঠিক জায়গা দাঁড়াতে পারেনি সরকার। 1 বছরে এই সরকারের এত এত ব্যর্থতা, বা জুলাই সনদের যে অংশীজন ছিল বিপ্লবে, তাদের মধ্যে যে হতাশা, আপনি কি মনে করেন ইউনূস সরকার আসলে ব্যর্থ, বা তাকে যে প্রত্যাশা নিয়ে বসানো হয়েছে সেই প্রত্যাশা তিনি পূরণ করতে কি একেবারেই পারেননি? খালি ব্যর্থ না, ব্যর্থ বলে তো একটা কাজ করতে দিলেন, সেটা পারে নাই। ইউনূসের এই সরকারটা আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটা একটা দুর্নীতিগ্রস্ত একটা সরকার, একদম পুরোটা দুর্নীতির সাথে জড়িত। আপনি প্রধান উপদেষ্টা হিসাবে বসে থাকবেন আর আপনি কিছুই জানেন না, আপনার সব উপদেষ্টারা চুরি করবে, কোনো দায় আপনার আসবে না, এটা মনে করার তো কোনো কারণ নেই। সো ইউনূস নিজেও চোর, তাইলে চোরের যেহেতু আপনি ইজারাদার নিয়েছেন, সো আপনারা ভালো বলার কোনো কারণ নেই। এই দেশের মানুষ যা চেয়েছে কিছু, আপনি যে কটা পয়েন্ট বললেন, আমি প্রবাসে আছি, এই প্রবাসে থেকে আমার সাথে তাদের সম্পর্ক ভালো না থাকলেও এরকম অনেক ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলেছেন, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট অনেকেই আছেন, তাদের সবার অবদান আছে হাসিনা বিরোধী আন্দোলনে। আমাদের নাম ধরে ধরে বলার দরকার নাই। প্রবাসীরা জেলে যায় নাই, আপনি মধ্যপ্রাচ্যে দেখেছেন? আমেরিকার মতো দেশে তো আমরা যা মনে চাই এখানে তাই করতে পারি, তারপরেও আইনগতভাবে আমাদের ডিফেন্ড করার সুযোগ আছে। মধ্যপ্রাচ্যে সেই সুযোগটাও নাই। আপনি একটা মিছিল করলে সাথে সাথে ধরে আপনারা জেলে দিবে। সে মানুষগুলো জেলে যায় নাই, তারা এই রেমিটেন্স স্ট্রাইক করে নাই, আপনি তাদের নাম বলতে পারতেন না? অন্তত প্রবাসী কথাটা তো উল্লেখ করতে পারতেন। অনেক কিছু করা হয়নি। যে যার যার পুরস্কার ভাই পেয়ে যাবে। যারা জুলাইকে ধারণ করে যারা রাজনীতি করতে চায়, জুলাইতে যাদের পুঁজি, সেই জুলাইকে যারা মানে দুর্বল করে দিয়েছে,
এটা মূলত তারাই দুর্বল হয়েছে, অন্য কাউকে দুর্বল করে নাই। শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা অধ্যায় ইজ ক্লোজ, এটারে নিয়ে আলোচনা করার কিছু নাই। কিন্তু ইন্ডিয়া কোন শেপে কাদের উপরে আসবে, যেই দলের স্লোগান এখন আরেক দলের উপরে দিয়ে দেওয়া যায়, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই কথা বলার লোক যদি বিএনপিতে থাকে, তাহলে তো ইন্ডিয়ার আর আওয়ামী লীগের দরকার নাই, বিএনপিকে দিয়েই তাদের কাজ চলে যাবে। সো ওগুলি তারা করাচ্ছে। তো আপনি 24কে কলুষিত করেছেন, করাপ্টেড করেছেন, এটাকে আন্ডারমাইন করেছেন, এটার দায় আপনাকে নিতে হবে এবং এটার ফল আপনি নিজেই পাবেন। সো যারা করেছে তাদের ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে ওইটারে নিয়ে আশা ভরসা কোনো কিছুই দেখছি না। দেশ যেভাবে চলতে থাকুক। আমি আমার যুদ্ধ, আমার মনে হচ্ছে আবারও সেই ইন্ডিয়ার যুদ্ধে ফিরে যেতে হবে। আমি সেই যুদ্ধ চালাই যাব, এটা সামনে যে আসবেন তারাই ধোবো, আমি কোনো সমস্যা নেই। ইলিয়াস, আমরা শেষ করব 30 সেকেন্ডে। আমি জানি তোমার একটা অন্যতম গণমাধ্যম আসছে, বাংলা এডিশন। আমি এটাকে প্রতিদিনই ফলো করি, দেখি ওয়েবসাইট এবং ফেসবুক ইউটিউবে নিউজ। বাংলা এডিশন সম্পর্কে একটু যদি কিছু বলে বিদায় নাও, মানে এটা বলেই দর্শকের কাছ থেকে বিদায় নিলে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। বাংলা এডিশন আপনি জানেন আমরা এটা অলরেডি উদ্বোধন করেছি, সেটা নিয়ে অনেক কষ্ট আছে। এটার পারমিশন পেতে আমাদের অনেক উপদেষ্টাদের হাত পা ধরতে হয়েছে। তো এটা খুব দুঃখজনক যে আমার একটা গণমাধ্যম আমি চেয়েছি, এটা তো এমনিতেই আমি পাই, এটার জন্য অনেক কিছু করতে হয়েছে। যাই হোক, এটার অনেক স্বপ্ন, অনেক তরুণের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে এই মুহূর্তে অর্ধশত মতো আমাদের সহকর্মী কাজ করছেন, আপনি নিশ্চয়ই এটার অগ্রগতি দেখছেন। এবং বাংলাদেশের সব মানুষের কাছে আমরা কথা দিচ্ছি যে আপনাদের যে মনের কথা সেটা আমরা বলার চেষ্টা করব। বিভিন্ন ধরনের সমস্যা আসবে, বাধা আসবে, সেই বাধা পেরিয়ে আপনাদের কথা যারা এতদিন ধরে বলে নাই, যে গণমাধ্যমের কাছে আপনাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা যারা পূরণ করতে পারে নাই, আপনাদের সেই প্রত্যাশা আমরা পূরণ করার চেষ্টা করব। আপনাদের সবার কাছে সহযোগিতা চাই এবং দোয়া প্রত্যাশী। ধন্যবাদ ইলিয়াস। দর্শক, ফেসবুক এবং ইউটিউবে বাংলা এডিশন সার্চ দিলে পাবেন, এবং পাশাপাশি নিউজ পোর্টালও বাংলা এডিশন সার্চ করে আপনারা পেয়ে যাবেন। প্রয়োজনে আমরা আমাদের ভিডিওর লিঙ্কে দিয়ে দেব। দর্শক, বিদায় নিচ্ছি। আমাদের সাথে সংযুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আপনাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। আজকের বিষয়টি একটু ভিন্ন রকম ছিল, কারণ 54 বছর পর বাংলাদেশ নতুন আরেকটা গল্পে প্রবেশ করতে চায়। গত 16টা বছর বা 17টা বছরে আমরা দেখেছি 20 দলীয় জোট একটি টার্গেটে কাজ করেছে, সেটা হলো ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। তখন এই রাজাকার ইস্যুগুলো আমাদের সামনে আসেনি। গত 15-16 বছরে বিএনপির পাড়াগায় বা রাজধানীতে কোনো ডিস্ট্রিক্টে কাউকে শুনিনি রাজাকার নিয়ে কোনো স্লোগান দিতে। কিন্তু হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর হাসিনার স্লোগানটি এখন বিএনপির মুখে শুনতে পাচ্ছি। আমাদের আশঙ্কা রাজাকার শব্দটা নিয়ে না, আমাদের আশঙ্কা হলো আমরা দেশটা বিভাজিত হতে দেখছি আবার। যখন আমরা চিন্তা করেছিলাম যে 25-এ এসে এই দেশটা একটা স্বনির্ভর বাংলায় রূপ নেবে, যখন আমরা তারেক রহমানের স্বপ্নগুলোকে চোখের সামনে ভাসতে দেখছিলাম যে তিনি একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবেন, আজকে যেমন তারেক রহমান বলেছেন রাজনৈতিক নেতাদের যেন দেখাদেখি বন্ধ না হয়, মতের ভিন্নতার জন্য তাদের যেন দেখাদেখি বন্ধ না হয়, তারা যেন একে অপরের সাথে দেখা সাক্ষাৎটা বলবৎ রাখেন। তারেক রহমান চাইছেন কি আর দেশে ঘটছেটা কি, এই পার্থক্যটা আজকে আপনাদের দেখাবার জন্য এই লাইভ শোটা করলাম। আমি তারেক রহমানের সাথে লন্ডনে দীর্ঘদিন কাজ করেছি এবং এই মুক্তিযুদ্ধ ন্যারেটিভে তার সহকারী হিসেবে আমরা কাজ করেছি। 300 থেকে 350 বই পড়েছিলাম এই স্টোরিগুলো লেখার জন্য, গবেষণা করার জন্য। কিন্তু আজকে এই প্রজন্মকে আমরা সত্যটা বলতে পারছি না। আজকের এই শো করার পর অনেকেই আমাকে রাজাকার বলবে, কিন্তু কেউ চিন্তা করবেন না আসলে সত্যটা কি। সত্যটা আমাদের জানা খুব জরুরি। বাংলাদেশকে আর বিভাজিত হতে দেব না। এই মুহূর্তে যারা ক্ষমতা আছেন প্রত্যেকে পেয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, যার উপর গত 16 বছরের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন ছিল কবে এই দলটি ক্ষমতায় বসবে, মানুষের স্বপ্ন পূরণ করবে। 16 বছর জগদ্দল পাথর শেখ হাসিনার আওয়ামী লীগ শাসনে বসে থাকলেও মানুষের একটা স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, আসবে বিএনপি। 24শে বিপ্লবের পর মানুষের সেই স্বপ্ন পূরণের সুযোগটি তৈরি হয়, পালিয়ে যায় শেখ হাসিনা এবং বিএনপির জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে যায়। কিন্তু 1 বছরের কিছু সময় বেশি পার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই বাংলাদেশে হতে যাচ্ছে নির্বাচন। কিন্তু
নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির বিজয়ের সম্ভাবনা তত দূরে সরে যাচ্ছে কেন? সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াগুলোতে বিএনপির পক্ষের চেয়ে বিপক্ষের মানুষের মতামত বেশি প্রকাশ পাচ্ছে। একটা সময় বিএনপির পক্ষে ফেসবুকে পোস্ট করলে যে পরিমাণ পজিটিভ কমেন্ট পেতাম, এখন বিএনপির পক্ষে একটি কথা বললে 14 গোষ্ঠী ধরে গালাগালি শুরু করে মানুষ। আমার ওয়ালে অধিকাংশ বিএনপি পন্থী ভাই বোনেরা রয়েছে, কিন্তু তারাই এখন বিএনপিকে গালিগালাজ করছে। তার মানে বিএনপির লোকগুলো বিএনপিকে আর ভালোবাসছে না বা বিএনপিকে সাপোর্ট করতে পারছে না। এর পেছনে আসলে কারণ কি? অনেক রকম বিষয় আমরা পরিলক্ষিত করছি। সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বিষয়টি, বিএনপিকে আওয়ামী লীগের চেহারায় দেখা যাচ্ছে। জি, এই বিষয়গুলো তুলে ধরবো আজকের আলোচনায়। পাশাপাশি কারা বিএনপিকে জয় বাংলা করছে বা ধ্বংস করছে এই বিষয়টি আলোচনা করব। কেন তারেক রহমান দেশে আসতে পারছেন না এই বিষয়টি নিয়েও আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব, বাংলাদেশের একজন নারী নেত্রী নীলুফার ইয়াসমিন মনি আপা, তার সাথে আমার রিলেশন বা সম্পর্কটা ঢাকা থেকে, কিন্তু এটা খুব ভালো সম্পর্কের রূপ নেয় ভোলার উপনির্বাচনে। মনে আছে আপনাদের, ভোলাতে ভোলার 3 আসনে আওয়ামী লীগের একজন প্রার্থীকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেন বিজয়ী হওয়ার পর। সেখানে শাওন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং মেজর হাফিজউদ্দিন বিক্রম বিএনপির পক্ষ থেকে উপনির্বাচনে অংশ নেন। পুরো বাংলাদেশের নজর ছিল ভোলায়, কারণ শেখ হাসিনার শাসনামলে এটা ছিল সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা, কেবল শেখ হাসিনা খালেদা জিয়া ছাড়া প্রত্যেকটা বড় নেতা ভোলায় চলে আসেন এই আসনটিকে লক্ষ্য করে। সরকারের ইমেজ ধরে রাখা আর বিএনপির সরকারের দুর্গে হানা দেওয়ার এই নির্বাচনটি ছিল একটা পরীক্ষা বা অগ্নি পরীক্ষা। তো সেই নির্বাচনটি কভার করার জন্য আমি তখন দিগন্ত টেলিভিশনে জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করতাম। আমি পুরো টিম নিয়ে ভোলাতে অবস্থান করি। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের লাইভ সিস্টেমগুলো ভোলায় চলে আসে। প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ঘন্টায় ঘন্টায় ভোলার সংবাদ প্রচার হয়, কারণ রাজনৈতিকভাবে এটি ছিল হাই ভোল্টেজ ম্যাচ। এ সময় মনি আপাও এখানে অবস্থান করে। তো বিএনপির একেবারে খালেদা জিয়া ছাড়া তারপরের কাতারে সব নেতারা ভোলায় চলে আসে। সেই সময়টাতে বিএনপির একমাত্র ভরসা ছিল দিগন্ত টেলিভিশন, কারণ সবগুলো টেলিভিশন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে এবং সঠিক তথ্য দেখাচ্ছিল না। প্রতিদিন সাংবাদিক সম্মেলন হতো একাধিকবার। মেজর হাফিজ বারবারই আমাকে ফোন করে বলতেন, মাসুম তুমি কোথায়? আমি সাংবাদিক সম্মেলন শুরু করতে পারছি না, দ্রুত চলে আসো। যদি আমার পথে কোথাও দেরি হতো বা কোনো একটা জায়গায় দেরি হতো, এভাবে ফোন করতেন। সকল সাংবাদিকরা বসে থাকতেন। তিনি মেজর হাফিজ সাংবাদিক সম্মেলন শুরু করতেন না যতক্ষণ না আমি সেই স্থানে উপস্থিত হতাম। মনি আপা আমাকে ফোন করতেন, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাই ফোন দিতেন, মওদুদ আহমেদ ফোন দিতেন, অর্থাৎ বিএনপির বাঘা বাঘা সকল নেতারা সেখানে বসে থাকতেন। এই মনি আপা তখন আমাকে ফোন করে বলতেন, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমাদের সংবাদ সম্মেলনের সময় হয়ে গেছে, দেরি করছো কেন? এখান থেকে এই মনি আপার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। সেই সময়টা মনি আপাকে দেখতাম খুব গঠনমূলক কথা বলতেন, এবং অধিকাংশ টকশোতে তাকে যখন জামাত নিয়ে কটাক্ষ করা হতো, তিনি জামাতের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার হতেন। কারণ মনি আপা যথেষ্ট ভালো করে গুছিয়ে পারফেক্ট থ্রো করতে পারতেন টকশোতে। বিএনপির পক্ষে যে কজন ভালো টকশো করতে পারতেন, এর মধ্যে দুধু ভাই একজন, নজরুল ইসলাম খান একজন, এই মনি আপা একজন, রিপন ভাই একজন, এরকম অনেকেই ছিলেন যাদেরকে আমরা টেলিভিশনে পরবর্তী আমি যখন 21 টিভিতে চলে আসি তাদেরকে আমরা খুঁজে খুঁজে নিয়ে আসতাম টকশোতে, কারণ তারা ভালো কথা বলতে পারতেন। শুনবেন কথাগুলো মন দিয়ে। তো এই মনি আপাকে সাম্প্রতিক সময় একটি বক্তব্য দিতে শুনেছি। সেই বক্তব্যটা আপনাদেরকে এক নজর শোনাই, তারপর আমরা আলোচনায় যাই। জামাত দ্বারা যে বেষ্টিত পরিবেষ্টিত সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি। জামাতের চাঁদাবাজি, জামাত দ্বারা যে বেষ্টিত পরিবেশ
মুনিয়াপা এই কথাটি তার মনের ইচ্ছায় বলছিলেন এবং মিথ্যা বলছিলেন, যে কারণে তিনি দেখেন কথাটা গুছিয়ে বলতে পারছে না, মুখে কথা আটকে গেছে। তার মুখে কিন্তু কথা আটকায় না, বিগত সময় শুনিনি তিনি একটি শব্দ বলতে গিয়ে আটকে গেছেন, কারণ এটা তার মনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলতে হচ্ছে তাকে। শোনেন বাকি কথাটা। সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি। জামাতের চাঁদাবাজি, হেলমেট পরা ওই শিবিরের মতো তারা যেটা করতো, তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই। বুঝতে পারছেন? মুনিয়াপা নতুন একটা থিওরি আবিষ্কার করলেন, সেটা হলো জামাত চাঁদাবাজি করতো আর হেলমেট যে বাহিনী এটা জামাতের ছিল, অর্থাৎ আওয়ামী লীগ বা ছাত্রলীগের মধ্যে যে হেলমেট লীগটা ছিল এটা ছিল ছাত্র শিবির। মানে এটা মুনিয়াপা আবিষ্কার করলেন যে আওয়ামী লীগের মধ্যে এতদিন যারা অত্যাচার নির্যাতন করতো হেলমেট পরে, এরা মূলত শিবির ছিল। শুনলেন বাকিটা শোনেন। হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। শিবির প্রশ্ন হলো সঙ্গে সঙ্গে তখন আরেকজন অতিথি বলছেন, তাহলে হেলমেট পরে শিবির কি মারছে, চাপাতি দিয়ে কুপিয়েছে, হত্যা করেছে, গুলি করেছে? এটা মুনিয়াপার পাশে বসে থাকা আরেকজন অতিথি বলছেন যে হেলমেট পরা ওরা যদি শিবির হয়, তাহলে হেলমেট পরে শিবির কি মেরেছে? অসংখ্য জায়গায় আক্রমণের শিকার হয়েছে। আমি যদি বলি একটা প্রমাণ যদি আমি দেই যে অসংখ্য জায়গায় আবরার যে মারা গেল, প্লিজ বলতে দেন, আবরারকে মেরেছে যারা, আবরার ফারাতের আসামিদের উকিলের নাম হচ্ছে শিশির মনির। আপনি বুঝেন আসামিদের উকিল, তাহলে আপনি বুঝেন যে মারছে কারা। এখান থেকে বোঝা যায় যে আসামিদের এই। তিনি তার বক্তব্যে বোঝালেন যে আবরার ফাহাদকে, বুয়েটের এই ছাত্রকে মেরেছে শিবির হেলমেট পরে, কিন্তু আওয়ামী লীগ আবরার ফাহাদকে শিবির অভিযোগে মেরেছে, তার মানে হেলমেট পরে শিবিরের লোককে মেরেছে। তিনি বলছেন আবরার ফাহাদের হত্যাকারীদের উকিলকে শিশির মনির। বিপরীত অতিথি বলছেন, তাহলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপির হাই ভোল্টেজ নেতাদের উকিল কে ছিলেন? এই শিশির মনির, তাই তো? তাহলে শিশির মনির বিএনপি করেন। আবার শিশির মনির তার একটি টেলিভিশন ইন্টারভিউতে আমি শুনেছি যে বুয়েটে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে সবাই খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না, এই বিষয়টি তার কাছে একটা তথ্য ছিল, যে আলোকে তিনি মামলাটি নিয়েছিলেন। অর্থাৎ সাম্প্রতিক সময় আপনারা দেখবেন যে বিএনপি অনেক জায়গায়, মানে তারা তো এখন থানা কন্ট্রোল করে, তো আওয়ামী লীগের অনেক নেতাকে তারা আসামি বানায়, অনেককে মুক্তি দিয়ে দেয় টাকার বিনিময়ে। সেই প্রমাণটা একটু পরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, কিভাবে তারা খালেদা জিয়াকে বিক্রি করে দিয়েছে বিএনপি, সেটাও দেখবেন। আমার প্রশ্ন হলো, আবরার ফাহাদকে শিবির মেরেছে, এই যে নতুন থিওরিটা মুনিয়াপা দিলেন, এতে কি তার রাজনীতি কোনো সুবিধা হয়েছে নাকি তার দেউলিয়ত্ব প্রমাণ হয়েছে? বিষয়টা হলো যে আওয়ামী লীগকে ক্রমান্বয়ে বিচারের বাইরে নেয়ার জন্য বিএনপি যে উঠে পড়ে লেগেছে, তার কয়েকটা প্রমাণ আমরা বুঝতে পেরেছি। যে 16টা বছর জিয়া পরিবারের উপর, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, কিন্তু আজকে আওয়ামী লীগের নেতারা, আজকে বিএনপির নেতারা সেই আওয়ামী লীগকে বোঝাচ্ছে যে তারা আসলে ভালো ছিল, যা কিছু কর্মকাণ্ড ভেতরে হয়েছে খারাপ সব জামাত শিবির করেছে হেলমেট পরে। মুনিয়াপার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রাজনীতি করেন আপনার, আমি জানি যে দলের মধ্যে আপনার অবস্থা খুব এখন খারাপ, আপনি খুব কোণঠাসা পজিশনে আছেন, মূল দল অর্থাৎ এখন যারা মূল শক্তি হিসাবে আছে বিএনপি, তাদের থেকে আপনি ছিটকে পড়েছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যেসব আওয়ামী লীগ নেতারা সুবিধা করতে পারতো না, সাইড লাইনে পড়ে যেত, তারা প্রতিদিন আমাদেরকে ফোন করতেন, প্রতিদিন মানে আমাদেরকে ফোন করতেন একটা ইন্টারভিউ দিতে চান। তারা আমাদের টেলিভিশনে সাংবাদিকদের ক্যামেরা, মাইক্রোফোন, বুম দেখলে ছুটে যেতেন কিছু বলার জন্য, আর সুযোগ পেলে যারা বলতেন এই দেশে যা কিছু হচ্ছে সব জামাত বিএনপি করতে। তখন জামাত বিএনপি একটা শব্দ ছিল, এখন জামাত শিবির। গত 16 বছর শব্দটা ছিল বিএনপি জামাত, একদম প্রতিটা কথা বিএনপি জামাত, এই ট্যাগ এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের 21 টেলিভিশনে এসে হাসান মাহমুদ নামে একজন মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, চিনেন আপনারা? তো ইনি যখন মন্ত্রী ছিলেন না, আওয়ামী লীগের নেতা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের, তিনি প্রতিদিন এসে আমাদের 21 টেলিভিশনে বসে থাকতেন। তার সাথে আমাদের যিনি নিউজ এডিটর, অর্থাৎ চিফ নিউজ এডিটর সিএনই, ইব্রাহিম আজাদ তার নাম, আওয়ামী লীগপন্থী একজন ব্যক্তি। তো তিনি 21 টিভির চিফ নিউজ এডিটর থাকা অবস্থায় এই হাসান মাহমুদ 21 টিভিতে এসে বসে থাকতেন। তো আমার যে রুমটা বা আমি যেখানে বসতাম, আমার চেয়ারে ঠিক তার পাশেই গ্লাসে উনি বসতেন। তো প্রতিদিন দেখলাম হাসান মাহমুদ 21 টিভিতে এসে লম্বা টাইম বসে থাকতেন।
তার কোনো গতি নেই, তো তিনি মানে রাজনৈতিকভাবে সুবিধা পাচ্ছিলেন না। তো আমরা প্রতিদিন তাকে দেখতাম, একসাথে চা খেতাম, গল্প করতাম। এই হাসান মাহমুদের কথা বলছি, কারণ ইব্রাহিম আজাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হাসান মাহমুদ। তো উনি প্রতিদিনই প্রতিটা কাজে, ধরেন ওইখানে ট্রেন দুর্ঘটনা হয়েছে, এটা বিএনপি জামাত করেছে, ওখানে একটা শিশু বাচ্চা পুকুরে ডুবে মারা গেছে, বিএনপি জামাত করেছে। মানে এইরকম ভাবে প্রতিটা কথায় বিএনপি জামাত তার আলোচনার প্রধান বিষয় থাকতো, যার যে কারণে তাকে বলা হতো বিএনপি জামাত বিষয়ক মন্ত্রী। তো এরকম বলতে বলতে, এরকম মিথ্যা বলতে বলতে তিনি হাসিনার নজরে পড়ে যান। পরবর্তী এই মিথ্যা বলার শ্রেষ্ঠত্বের জন্য হাসিনা তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিয়েছে, কখনো তথ্য মন্ত্রণালয়, কখনো পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো পেয়েছেন, এই ইটিভিতে বসেই পেয়েছিলেন। তো মনিয়াপাড়া হয়তো সেই পথ ধরেছে। বিএনপিতে এখন কোণঠাসা হয়ে গেছেন যারা, দেখবেন তাদের মূল আলোচনার বিষয় হলো জামাত শিবির। এখন আপনাদের মনে হচ্ছে কি রে ভাই, আমি তো বিএনপি সমর্থন করা একজন মানুষ, জামাতের পক্ষে বলছি কেন? এটার কারণগুলো ব্যাখ্যা করবো, তখন বুঝবেন। আমরা যে চিন্তাটা মানুষ লালন করে কোন একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করতাম, পক্ষে বলি মানে নেপথ্যে যে কাজগুলো করতাম, ন্যারেটিভ তৈরির কাজ বা তাদের বুদ্ধিভিত্তিক কাজগুলো, সেখানে আমাদের একটা চিন্তা ছিল যে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিকল্প যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনবো, এনে তাদের মধ্যে একটা ওয়েস্টার্ন ধাঁচের সভ্য রাজনীতির কালচার তৈরি করব। এখানে বিতর্ক হবে সত্য দিয়ে, এখানে বিতর্ক হবে ভদ্রচিত, এখানে বিতর্ক হবে রক্তবিহীন, এখানে বিতর্ক হবে কে কত শ্রেষ্ঠ জ্ঞানীর অধিকারী, কে কত সুন্দর কথা বলতে পারে, যেটা ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে হয়, যেটা মার্কিন সিনেট ভবনে হয় বা পার্লামেন্টে হয়। আমরা যারা একটু সময় বিদেশে থেকেছি বা বিদেশে কালচার দেখেছি, আমাদের মধ্যে চিন্তাটা এসছে, যেটা তারেক রহমান লালন করেন, এবং তারেক রহমান এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছিলেন বা আমাদেরকে এইভাবে তৈরি করেছেন তিনি। দেখবেন বিএনপির অন্যতম একজন ব্যক্তি এখন বাংলাদেশে আছেন, মাহাদি আমিন, তারেক রহমানের একজন অ্যাডভাইজার, ক্যামব্রিজের টপার। তার প্রতিটা কথা আপনারা খেয়াল করবেন, কত গঠনমূলক, গোছানো এবং ভদ্রচিত। তাকে তারেক রহমান কেন পছন্দ করেছেন? কারণ তার মেধা আছে, যোগ্যতা আছে এবং তিনি সুন্দর কথা বলতে পারেন। কিন্তু এই ব্যক্তিকে কখনো শুনবেন না অন্য রাজনৈতিক দলকে খোঁচা দিয়ে নোংরা ভাষায় কথা বলতে, কিন্তু তিনি তারেক রহমানের আস্থার ক্ষেত্রে একেবারে শীর্ষ দুইয়ের মধ্যে আছে, হয়তো অনেকে চিনেন না। এই মুহূর্তে তারেক রহমানের আস্থার ব্যক্তি, মহাসচিবের চেয়ে গুরুত্বপূর্ণ যদি 2-3 জন থাকে, তার মধ্যে একজন হুমায়ুন কবির, পররাষ্ট্র অ্যাডভাইজার, আর এই মাহাদি আমিনের কথা বলছি। আমার খুব পছন্দের এবং প্রিয় একজন মানুষ। রাজনীতিতে তারেক রহমান এই নোংরা ভাষাগুলো আর চান না, তিনি এগুলো পরিহার করে একটা সভ্য রাজনীতি চান। কিন্তু মনিয়াপাড়া মনে করেন যে এরকম মিথ্যাচার করে আমরা হয়তো আবারও পদ পজিশন পাবো। আমি জানি না পাবেন কিনা। এইসব নোংরামি বন্ধ করতে হবে। দর্শক, আপনাদেরকে আমি 71 টেলিভিশনের একটা রিপোর্ট একটু আপনাদের শোনাতে চাই। 71 টেলিভিশন রিপোর্ট করেছে। 71 টিভি যিনি এখন প্রধান ব্যক্তিটি, তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু শফিক। তিনি, আমার মনে হয় না যে তিনি বাকওয়াস কোন রিপোর্ট করার মানুষ। আপনি শুনেন। নাম বাদ দিয়ে টোটাল লিস্টটা দেখলে বুঝতে পারবেন। যখন আমি বললাম যে ভাই এই নামগুলি কেন বাদ দিচ্ছেন, বললো যে এটা বাইরে অর্ডার ছাড়া এটা হবে না, তুমি এটা করতে হবে। তারা নামগুলি, তাদের পছন্দ মতো নামগুলি তারা বাদ দিয়ে দিছে। ঠিক আছে, অবশ্যই আমি লিখে লোক এখন বিষয়টা বলি, আমি আরো শোনাবো। বিষয়টা হলো বেগম খালেদা জিয়ার উপর আপনাদের মনে আছে কারওয়ান বাজার এলাকায় একটা হামলা করা হয়, তাকে হত্যার চেষ্টা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। সেই সময়টাতে তার সিএসএফ সদস্যরা জীবন বাজি রেখে তাকে রক্ষার চেষ্টা করেন। বেগম জিয়ার গাড়ি ভাঙচুর করা হয়, পেছনে গাড়ি ভাঙচুর করা হয়, হত্যার চেষ্টা করা হয়। তো এই ঘটনায় বিগত সময় তো মামলা করতে পারেনি। তো সাম্প্রতিক এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই সব আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। তো মামলা কোনো বড় নেতা করেন না, ওয়ার্ড পর্যায়ের বা কোনো একটা ঢাকার নেতা এই মামলাটি করেন। মামলাটি করার পর সাইফুল ইসলাম নীরব, সাবেক যুবদল প্রধান, এরকম বেশ কজন, তারা কি করেন, টাকার বিনিময় যে লোকদেরকে এই মামলাটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে দেন। অর্থাৎ এজাহার, একাধিক এজাহার তৈরি করা হয়েছে, ভালো করে খেয়াল করবেন। অর্থাৎ খালেদা জিয়াকে যারা হত্যা করতে চেয়েছিলেন সেই সব ব্যক্তিদের এই বিএনপি যুবদলের লোকেরা মামলার থেকে নাম বাদ দিয়েছেন টাকার বিনিময়ে। অর্থাৎ মামলা দিয়েছেন একজন, তার ভাই নির্দেশ করছেন এই নামটা বাদ দাও এজাহার থেকে, কারণ তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। শোনেন বাকিটা আপনারা। যারা খালেদা জিয়াকে বিক্রি করে দিতে পারে এই দল,
কিসের বিনিময়ে বাদ দিছে সেটা আমি বলতে পারবো না। আপনারা এই টোটালি এই নামগুলি এইভাবেই বাড়তেছে। আমরা বাদীর এই বক্তব্যের সত্যতা যাচাই করতে নীরবের মুখোমুখি হতে চাই আমরা, তবে টানা কয়েকদিন চেষ্টা করলেও তিনি ফোন ধরেন না, কোনো SMS এরও উত্তর দেন না। কেন এসব আসামিদের নাম বাদ দিলেন তারা? এবার এ প্রশ্নের উত্তর জানতে না। শুরুতেই কয়েকটি ছবির দিকে নজর দিতে হবে। এই ছবির মাঝখানের ব্যক্তি বিএনপি নেতা বেল্লাল হোসেন, যিনি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার বাদী। তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা সেলিম রাজা। তিনি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার 15 নম্বর আসামি ছিলেন, কিন্তু মামলার FIR থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। তাদের এমন ঘনিষ্ঠ মুহূর্তের আরো বহু ছবি 71-এর হাতে এসেছে। তারা কখনো মাওয়াঘাটে গিয়ে প্লেট ভর্তি করে খাচ্ছেন ইলিশ, কখনো আবার রাজধানীর নামি দামি হোটেলে দিচ্ছেন আড্ডা। সেলিম রাজা আপনার এখনকার এত সভ্যতা বিভিন্ন জায়গায় খাচ্ছেন। সেলিম ভাইয়ের সাথে আমার কোনো সক্ষতা নেই, এটা আমার কখনোই ছিল না, এখনো নেই। বিষয়টা হলো, যারা খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছেন তাদের সাথে এখন বিএনপির মাখামাখি, ঘাড়ে হাত দিয়ে ছবি তুলছেন, একসাথে ইলিশ খেতে যাচ্ছেন। বুঝতে পেরেছেন বিএনপি কে জয় বাংলা কারা করছে? বুঝতে পারছেন? আপনারা ডাকসু নির্বাচন দেখেছেন, ফলাফল দেখেছেন, আসছে রাকসু চাকসু। ছাত্রদল আপ্রাণ চেষ্টা করছে, জীবন বাজিয়ে রেখে চেষ্টা করছে একটা জয় ফিরিয়ে আনতে, একটা বিজয় তারেক রহমানকে উপহার দিতে। কিন্তু ছাত্রদল করবেটা কি? আবিদ, মায়েদ, হামিমরা কি করবে বলেন? ওরা ওদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছে, কিন্তু ওদের দলটা তো ওদেরকে পচিয়ে শেষ করে ফেলছে। প্রতিদিন বিএনপি কথা বলছে আর ভোট কমছে। প্রতিদিন বিএনপির নতুন নতুন কি বলবো থিওরি বিএনপিকে বিপদে ফেলছে। সারা দেশে আওয়ামী লীগের লোকদের গ্রেফতার কিংবা তাদেরকে গ্রেফতার থেকে মুক্তি, পুরো বিষয়টা এখন বিএনপি ডিল করছে টাকার বিনিময়। যে টাকা দিচ্ছে সে অপরাধী হলে ছাড়া পাচ্ছে, যে টাকা দিচ্ছে না সে অপরাধী না হলেও জেলে যাচ্ছে। এটা কি আওয়ামী লীগের চরিত্র না? গত 16 বছর আওয়ামী লীগ এই কাজগুলি তো করেছে। তারপরে আওয়ামী লীগের একটা ভালো চরিত্র ছিল। যারা বিএনপি জামাত, যারা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর তাদেরকে আপোষ করতো না, তাদের জেলে দিত, টাকা নিলেও জেলে দিত। কিন্তু বিএনপি সেটা করে না। বিএনপি টাকার বিনিময়ে শত্রুকে তার ঘরে লালন করে। বিএনপির এক নেতা কি বললেন, সিনিয়র খুব বড় নেতা, যে আমরা আর আওয়ামী লীগের মিছিলে বাধা দেব না। এরপর থেকে ঢাকা শহরে বড় বড় মিছিল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের প্রতিদিন। কালকেও মোহাম্মদপুরে 3 জন পুলিশ অফিসারকে বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের মধ্যে আওয়ামী অফিসাররা বসে গেছে টাকার বিনিময়, পুলিশের মধ্যে, আমলার মধ্যে বসে গেছে, এবং তারা শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী এখন বাংলাদেশে কাজ করছে। এই মুহূর্তে প্রশাসন একেবারে নির্বিকার। এক পক্ষে বিএনপি জামাত বিএনপি আলাদা হয়ে গেছে, 2 গ্রুপ। পুলিশের মধ্যে যারা জামাত তারা বিএনপিকে সাইড করার চেষ্টা করে, যারা বিএনপি তারা জামাতকে সাইড করার চেষ্টা করতেছে। প্রতিদিন পুলিশ আমাদেরকে ফোন দিয়ে বলে, ভাই ওইটা জামাত, আর জামাতিটা বলে ভাই ওইটা বিএনপি আউট করে। আর মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে কে? আওয়ামী লীগের পুলিশগুলো। এরা জায়গার মতো টাকা দিয়ে ভালো ভালো পদগুলো বাগিয়ে এখন ঢাকার রাজপথে আওয়ামী লীগকে মিছিলের সুযোগ করে দিচ্ছে। আর বিএনপি কি বলছে, আমরা আর বাধা দেব না। ভাই আপনি বাধা দেবেন কি দেবেন না আপনার বিষয়, প্রকাশ্যে বলতে হবে কেন? তার মানে আপনি কি চান আওয়ামী লীগ আবার রাজপথে নামুক আর আপনি ফায়দা নেবেন? যারা 16 বছর আওয়ামী লীগের নির্যাতন ভোগ করেও আওয়ামী লীগের চরিত্র বা আওয়ামী লীগের দুঃশাসন ভুলতে পারেননি, ভুলে গেছেন, আমি মনে করি তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না কেন? এর প্রশ্নের উত্তর আমরা কিছুটা হলে জানি, কখনো প্রকাশ্যে আনি না। শুধু সংক্ষেপে একটু বলি, তারেক রহমান তার দলের প্রতি আস্থা রাখতে পারছেন না। সংক্ষেপে রাখবেন, এই কথা বিশ্লেষণে যাওয়া দরকার নেই। তারেক রহমানের জীবন হুমকিতে তিনি তার দলের লোকদেরকেও বিশ্বাস করতে পারেন না। আর তার দলের একটা গ্রুপ আছে, তারেক রহমান দেশে না আসুক, কারণ তারেক রহমান দেশে আসলে রাজনীতির পাশা চেঞ্জ হয়ে যাবে। যারা আজকে বাংলাদেশে বসে বড় বড় মেকানিজম করছে, অর্থ বাগিয়ে ব্যাংক ভরছে, তারেক রহমান আসলে তারা এটা করতে পারবে না। বহু মির্জাফর ধরা পড়ে যাবে। তাই তারা কৌশলে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না বা সেই পথটাকে রুদ্ধ করছে। এই মুহূর্তে জাতীয়তাবাদী শক্তি দ্বারা জিয়া পরিবারকে যারা ভালোবাসে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির করেন আর মিথ্যা বলেন, বিএনপি করেন আর বিভাজিত করেন, অনেকে এটা নিয়ে খুশি হন। যেমন ডক্টর জাহেদকে নিয়ে অনেক কথা বলেন আপনারা। বিএনপি পন্থীরা এখন তাকে ফেরেশতা মনে করেন, তাদের গড মনে করেন। ডক্টর জাহেদ কিন্তু বিএনপির লোক না, আপনাদের চেয়ে আমরা ভালো চিনি।
ডক্টর জাহিদ কখনো বিএনপির লোক ছিলেন না, তিনি বিগত সময় কথা বলছিলেন হাসিনা বিরোধী, কিন্তু কখনো মামলা খাননি, গ্রেপ্তার হন। মাথায় রাখবেন, কিছু ব্যক্তিকে আওয়ামী লীগ তৈরি করে, তাদেরকে লালন পালন করে, তাদেরকে শিখিয়ে দেয় তুমি আমার বিরুদ্ধে বলবা। ডক্টর জাহিদ দুঃসময় এত সাহস দেখিয়ে কথা বলছেন, যার কোনো হাই প্রোফাইল ছিল না। বড় বড় প্রোফাইলের লোক তো গ্রেপ্তার, গুম হয়ে যাচ্ছে। ডক্টর জাহিদ কোন ভরসায় কথা বলছিলেন? ডক্টর জাহিদ কেন গ্রেপ্তার হননি? কেন কোনো মামলা খাননি? একটু খুঁজবেন ঠান্ডা মাথা, যদি বিবেক বুদ্ধি থাকে, মাথায় যদি মাল থাকে। মাথায় মাল না থাকলে তর্কে জড়ানোর দরকার নেই। ডক্টর জাহিদের স্ত্রী আনা নাসরিন কি বলেছে, যে তাকে ট্র্যাপে ফেলছে, তাকে ব্ল্যাকমেল করছে একজন নেত্রী, অর্থাৎ রুমিনের কথা উল্লেখ করছেন, এবং গোয়েন্দারাকে। তার পুরো বক্তব্য কথাকে কন্ট্রোল করছেন তারা। তার মানে ডক্টর জাহিদ এখন যা বলছে হানির ট্র্যাপে পড়েই বলছে, তাই তো? কালকে যদি উনি এই ট্র্যাপ থেকে বেরিয়ে গিয়ে বিএনপির বিরুদ্ধে কোনো ভয়ঙ্কর তথ্য ফাঁস করে, আপনারা কি বলবেন? তখন আমাদের সুরে এসে কথা বলবেন, তখন বলবেন ভাই বুঝি নাই তো। এই তো, কাউকে বিশ্বাস করেন কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। রাজনীতিতে অন্ধবিশ্বাসের সুযোগ নেই, কারণ যারা রাজনীতি করেন অর্থের জন্য করেন, ক্ষমতার জন্য করেন। এই অর্থ ক্ষমতা যেখানে পাওয়া যায় তারা সেখানেই চলে যায়, বুঝবেন। ধরেন বিএনপি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ কারা করেন? এরা প্রত্যেকেই ঠিকাদারি করার জন্য, এরা প্রত্যেকেই ক্ষমতার আমলে টাকা বানাবে। এই জন্য বাংলাদেশে একমাত্র দল একটি আছে যেখানে টাকা দিয়ে রাজনীতি করতে হয়, সেটা হলো ইসলামী দল। এখান থেকে কেউ টাকা পায় না, বরং নিজের পকেটে টাকা দিতে হয়। আর বাংলাদেশে বাকি যতগুলো দল আছে ইসলামের বাইরে, এরা প্রত্যেকেই দল করে শুধু টাকার জন্য। তাই এখানে নীতির নৈতিকতার কোনো অবস্থান নেই, শুধু টাকা হলো মূল বিষয়। যে দল খালেদা জিয়াকে হত্যার চেষ্টার আসামিদের টাকার বিনিময়ে মুক্তি দিতে পারে, সেই দলের কাছ থেকে আপনি কি আশা করবেন? যে দল আজকে এসে বলতে পারে আবরারকে ছাত্র শিবির মেরেছে হেলমেট পরে, সেই দলের কাছে আপনি কি বিশ্বাসযোগ্য তথ্য আশা করবেন? যেই দল আওয়ামী লীগকে বলে দিতে পারে যে আমরা বাধা দিব না, তোমরা মিছিল করো, তাহলে সেই দেশ মানে নিজের কি বলে না, নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে মারে, বা ওই যে কিছু প্রবাদ আছে আর কি। এটা রাজনীতির মানে সুষ্ঠু বা সভ্য স্থান নয়। বিএনপিকে চিন্তা করতে হবে তার জনপ্রিয়তা কেন কমে গেছে। বিএনপিকে চিন্তা করতে হবে যে 1 বছর আগে যারা বিএনপিকে ভোট দেওয়ার জন্য উৎসুক ছিল বা মরিয়া হয়েছিল যে বিএনপি একটা ভোট দিব, তারুণ্যের প্রথম ভোট ধনী শিশি হোক, এই যে স্লোগানটা আমাদের হৃদয়ের স্লোগান, আজকে তারুণ্য কি বিএনপির পক্ষে আছে? নেই। দেশের 4 কোটি নতুন তরুণ ভোটার বিএনপির পক্ষে আছে কজন? ডাকসুতে দেখছেন তো, জাকসুতে বাকিরা দেখবেন। আমি মনে করি বিএনপির এই মুহূর্তে কাজ হলো নিজের দলের মধ্যে সংস্কার করা, নিজের দলের মধ্য থেকে এই হাইব্রিড গুলোকে অথবা আওয়ামী এজেন্ট গুলোকে দূর করা, একটা জাতীয়তাবাদী শক্তির একটা নির্লোভ, একটা কি বলবো যে ক্লিন ইমেজের প্ল্যাটফর্ম তৈরি করা। কথা বললে দেখবেন বট বাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, এগুলো কারা বলে জানেন? যারা লুটপাট চাঁদাবাজি করে। তারা মনে করে আরে এরা যেভাবে কথা বলছে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সভ্য লোকগুলো এইভাবে কথা বলে না। তো বিএনপির কাছে একটা অনুরোধ থাকবে, এই দলটার জন্য আমরা দীর্ঘ 1.5 যুগ দুঃশাসন ভোগ করেছি, জীবন থেকে পালিয়ে বেরিয়েছি, সংসার জীবন ধ্বংস করেছি, সবকিছু নষ্ট করেছি, কিন্তু আজকে তাদের এই চরিত্রটা আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা যে বাংলাদেশটা দেখতে চাই এটা এইভাবে তৈরি হবে না। বিএনপির মধ্যে এত রকম মানুষ, এত মতের মানুষ, এত চিন্তার মানুষ যে বিএনপিকে কখনো সুস্থ একটা স্থির সিদ্ধান্তে থাকতে দিচ্ছে না। এখন পর্যন্ত তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি, এই ব্যর্থতা আমাদের। চলুন আমরা বিএনপির জন্য একটা সিদ্ধান্ত নেই, সেটা হলো এই দেশের স্বার্থে আমরা প্রত্যেকে এক অভিন্ন রাজনীতিতে আসে, যেখানে মানুষ যা চাইবে, তরুণ সমাজ যা চাইবে, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে, সেই সিদ্ধান্তটাই আমরা নেই। অযথা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার যারা কূট চাল দিচ্ছেন, যারা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে এনে নিজের ফায়দা লুটতে চাইছে, সেই সব ব্যক্তিদেরকে আমরা বয়কট করি। সেটা জামাতের ভেতরে থাকুক বা বিএনপির ভেতরে থাকুক, যারা আছেন সকলেই এখন সেনা কর্মকর্তাদের বিচার এবং দুর্নীতিবাজ, খুনি, ডাকাত এবং গুম করার সাথে জড়িত, আইনাগরের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে। এই সেনা কর্মকর্তাদের বিচার না হলে বাংলাদেশ পাপ মুক্ত হবে না। বাংলাদেশ পাপের রাজ্য থেকে বের হয়ে আসতে হলে আওয়ামী লীগের দোসরদেরকে যেরকম বিচার করতে হবে, শেখ হাসিনা তার পরিবারের যেরকম বিচার করতে হবে, পাশাপাশি বিচার করতে হবে সেনা কর্মকর্তা হয়ে র্যাবে গিয়ে বা গোয়েন্দা সংস্থাগুলোতে গিয়ে যারা সরাসরি খুন এবং গুম করেছেন। খুন এবং গুম যারা করে
তারা তো মানুষই নয়, তারা কিসের সেনাবাহিনী, কিসের নৌবাহিনী, কিসের বিমান বাহিনী? এই অমানুষ পশুদেরকে বিচার করার বিষয়ে ইকবাল করিম ভূঁইয়ার বক্তব্যে সবাই জেগে উঠেছে। আমরাও জেগে উঠেছি, আমরা কথা বলছি এই নিয়ে, আমরাও এই নিয়ে কথা বলবো। অপরাধীর সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, অপরাধীর সংখ্যা হাজার হাজার নয়। সেনাবাহিনীতে 1000 অপরাধী খুঁজে পাবেন না। সর্বোচ্চ 100 অপরাধী যদি সেনাবাহিনীতে বের করা হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের সব খুন গুমের সাথে ওই 100 কর্মকর্তাই জড়িত। সাধারণ যারা সেনাবাহিনীর সোলজার, যারা সেনাবাহিনীর জুনিয়র র্যাঙ্কে আছেন, তারা কেউ এই খুন গুমের সাথে জড়িত নয়, বা উচ্চ অফিসারদের লোভ লালসায় ভয়ভীতির কারণে হয়তোবা নিম্নের যারা অফিসার আছেন, জুনিয়র আছেন, তারা কেউ কেউ জড়াতে পারেন। তবে নিম্নের জুনিয়র অফিসাররা যদি সাক্ষ্য দেন তারা বেঁচে যাবেন, তাদেরকে সাক্ষী হিসাবে তারা রাজসাক্ষীও হতে পারেন, তারা সাক্ষী দিতে পারেন যে আমাদেরকে কিভাবে অপব্যবহার করেছে সেনাবাহিনীর উচ্চ লেভেলের অফিসাররা। উচ্চ লেভেলের যেই অফিসাররা হাসিনার পা চেটে আঙ্গুল ফুলে কলা গাছ, সেনাবাহিনীর চাকরি করে যারা দেশে বিদেশে অর্থের পাহাড় জুগিয়েছে, যারা মানুষ হত্যা করে মানুষের রক্ত চুষে টাকা রোজগার করেছে, এই সেনাবাহিনী টাকা রোজগার কসাইগিরির বাহিনী নয়। এই বাহিনী পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মানচিত্রকে উজ্জ্বল করার বাহিনী, যাদের উপর নির্ভর করবে বাংলাদেশের 18 কোটি মানুষ, যারা 18 কোটি মানুষের নিরাপত্তা, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিশ্বের বুকে পরিচিতি করবে। সেই সেনাবাহিনী যদি এই নিজের দেশের মানুষদেরকে খুন গুমের সাথে জড়িয়ে যা, তাহলে এই সেনাবাহিনীর বিচার খুবই জরুরি বলে মনে করছেন ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনা প্রধান। আজকে আমি বেশ কয়েকটা নিউজ পেপারে এই নিউজটা উঠে এসেছে, আমি আপনাদেরকে একটি নিউজ থেকে বিষয়টা তুলে ধরছি। এখন যারা কমেন্টস লেখে আমার পাশে আছেন, আপনারা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকেই কমেন্টস লেখে পাশে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি এখন আপনাদের সামনে ইনকিলাব পত্রিকা যা লিখেছে তা তুলে ধরছি। ইনকিলাব থেকে হেডলাইনটা শোনাচ্ছি। প্রথমে, সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে মত পার্থক্য, ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনা প্রধান। এটা হলো হেডলাইন। সরকারের সাথে সেনাবাহিনীর সেনা প্রধানের যে মত পার্থক্য হয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকারের কাছে সুপারিশে গিয়েছিলেন যে সেনাবাহিনীর বিচারটা যেন সেনা আইনে হয়, সেনা ক্যান্টনমেন্টে হয়, এটা যেন বাহিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হয়। এই নিউজটাই আমরা দেখছি সবার মুখে মুখে, সব জায়গায় আমরা পেয়েছি। এই নিউজটা নিয়ে কথা এখন ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, সেনাবাহিনীর কিছু অপরাধীর কারণে টোটাল সেনাবাহিনী সেই বদনাম গাড়ে নিতে পারে না। তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে জনগণের কাছের প্রিয় হিসাবে গড়ে তুলতে হবে। আমি বিস্তারিত পড়ার আগে কয়েকজনের কমেন্টস পড়ছি। গোলাপ লিখেছে মাশাআল্লাহ, তারপরে হুমায়ুন কবির লিখেছে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ নাসির লিখেছে মাসুক ভাই, বিচার না করলে আওয়ামী লীগ, সেনাবাহিনী লীগ, বিজেপি লীগ, আনসার লীগ, পুলিশ লীগ সব রয়ে গেছে, বিএনপি ক্ষমতায় যাবে, জাতীয় পার্টি বিরোধী দল থাকবে। এটাই সত্যি, এটার বাস্তবতা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 14 দল এক জ্যেষ্ঠ হয়ে জাতীয় পার্টিকে 14 দল নিষিদ্ধ, নিবন্ধন বাতিল করতে হবে। জাতীয় পার্টি 14 দল, এদের নিবন্ধন বাতিল করতে হবে। চায়না বেগম নামক একটি আপু লিখেছে, ঠিক বলেছেন ইকবাল করিম ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। আপনারা যারা কমেন্টস লিখেছেন সবাইকে ধন্যবাদ। এবার নিউজটার একটু বিস্তারিত পড়ছি। সংকীর্ণ দলীয় স্বার্থে কাজ করা কিছু অফিসার বাহিনী সম্মান ক্ষুণ্ণ করেছে এবং দেশবাসীর আদালতে প্রাতিষ্ঠানিক অপরাধী হিসাবে দাঁড় করানো, প্রতিষ্ঠানটিকে অপরাধী হিসাবে দাঁড় করানো ঝুঁকি তৈরি করেছে বলে তিনি বলেন। আওয়ামী লীগের 1.5 শতকের শাসনামলে খুন গুম সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া সেনা কর্মকর্তাদের কোন প্রক্রিয়ায় বিচার হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনা নেতৃত্বে দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। পারুল আক্তার লিখেছে, আসসালামু আলাইকুম মাসুক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মিয়া লিখেছে ওয়াচিং ফ্রম দুবাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি আমিনুর রহমান লিখেছে, ঠিক বলেছেন একবার করিম ভূঁইয়া। আরেকজন লিখেছে, ইকবাল করিম ভূঁইয়া নিজেও আওয়ামী লীগের দালাল ও চামচা ছিল, তা না হলে সে কিভাবে সেনাপ্রধান ছিলেন? প্রশ্নটা আমারও, আপনার সাথে আমার মিলে গেছে, এই প্রশ্নটা আমারও ছিল। অদেখা টু আইডি থেকে লিখেছেন। পি কে মাহমুদ লিখেছে, ফকিন্নির পোলারা আগে নিজের, তারপর এই সমস্ত খোঁজখবর নিস।
ফকিন্নির পোলারা আগে নিজের তারপরে এই সমস্ত খোঁজখবর নিস। এই কথা কাকে বললেন? ফকিন্নির পোলা আমি? PK মোহাম্মদ, এই নামটা শুনে মনে হচ্ছে ভারত থেকে লেগেছে। ভারতে আমাদের প্রচুর দর্শক আছে, আমরা দর্শকের একটা দেখতে পাই, চার্ট দেখতে পাই, কোন দেশ থেকে কত মানুষ দেখে। ওখানে ভারত অনেক বেশি মানুষ দেখে। আমি ভাবতেও পারতাম না আগে এত মানুষ ভারত দেখে। আমি গত 2 দিন আগে চার্টটা দেখলাম, হঠাৎ করে আমি খুঁজতে গিয়া আমাদের ব্যাক অফিসে বিভিন্ন কাজ করতে গিয়ে দেখি যে ভারত থেকে প্রচুর মানুষ KTV 24 দেখে। এটা ভারতীয় লোক, মোহাম্মদ তার নাম না, নাম হলো হরে কৃষ্ণ, মানে অন্য কিছু নাম আর কি, কিন্তু নাম পাল্টায় ওরা মুসলমানের নাম লেখে। আমাদের মাঝে গন্ডগোল লাগানো, আমাদের ভিতরে মানে ফাইট লাগানো, এই ধরনের কথাবার্তা ওরা কমেন্টস করে আইসা। এটা সবসময় প্রতিদিনই ওরা কমেন্টস করে। ফিরোজ আলম লেগেছে জাতীয় পার্টি নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ কোনো নির্বাচন হবে না। আশরাফুর রহমান লেগেছে মাসুক ভাই 14 দলের নিষিদ্ধ করতে হবে অবশ্যই। সালেহ লিখেছে আসসালামু আলাইকুম, আর কত যুগ এই বিচারের জন্য অপেক্ষা করতে হবে? আই এম এগ্রি ফর ইউ। এরপরে ভাইরাল আরেকটা অ্যাকাউন্ট থেকে লিখছে ইন্দোনেশিয়া নাকি ফিরে আসছে। কি ইন্দোনেশিয়া নাকি ফিরে আসছে? আমি বুঝতে পারি না আপনার কথা। ইয়াসির আরাফাত লেগেছে বিচার অবশ্যই হওয়া উচিত KSA থেকে, সৌদি আরব থেকে। ইউসুফ লেগেছে দেশের এই অবস্থার জন্য বিএনপি দায়ী। আরেকজন অনেকগুলো আমাদেরকে লাভ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এখানে যা পত্রিকায় লেগেছে একটু তুলে ধরছি। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকার ও সেনা নেতৃত্বের দূরত্বের প্রধান কারণ হলো দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শাসনের সংগঠিত খুন, গুম, দুর্নীতির মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য। চূড়ান্ত বিচার সেনাবাহিনী জনগণের পক্ষেই থাকবে, তাই যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা সেনা কর্মকর্তাদের মূল কর্তব্য। গতকাল বুধবার বিকেলে উপযুক্ত আদালতি বিচার হতে হবে শিরোনামে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে পট পরিবর্তনের আশা অন্তর্বর্তী সরকার। গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী মধ্যে নিউজটা অনেক নিচে চলে গেছে। আচ্ছা, মধ্যে ভূমিকা ছিল গত 4 জুন জমা দেওয়া কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে বলা হয় গুমের বেশিরভাগ ঘটনাই ঘটেছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে। গুমের শিকার ব্যক্তি, তার পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী পুলিশ, র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সপারেশন ক্রাইম CTCC ইউনিটে মূল অপরাধী হিসাবে চিহ্নিত হয়েছে। এর বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক DGIF, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ BGP কর্মকর্তাদের জড়িত থাকার সততা পাওয়ার কথা বলেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে সামরিক গোয়েন্দা সংস্থা DGIF এর বিভিন্ন ব্ল্যাক সাইট পরিচালনা করেছে বলে অভিযোগ রয়েছে, যার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে আয়নাগর, যেখানে বন্দীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রেখে চরম নির্যাতন চালানো হতো। প্রিয় দর্শক, আমার মনে হয় নিউজটার যে মেজর মূল কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। এখন আমি বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো। কথা বলার আগে আমি একটু আপনারা যারা কষ্ট করে কমেন্টস লিখেছেন তাদের কমেন্টস গুলো পড়ছি। আমিনুর রহমান লিখেছে আসসালামু আলাইকুম মাসুক ভাই, সেনাবাহিনী নরক মরতে পারে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ মারতে পারে না। পারুল আক্তার লিখেছে মাসুক ভাই আওয়ামী লীগ কিভাবে মিছিল করে, আওয়ামী লীগ কিভাবে মিছিল করে। আরেকজন লিখেছেন মাসুক ভাই ষড়যন্ত্রকারীরা ইউনূস সরকারকে 72-এর জং ধরা অকেচু সংবিধান ও শপথ পড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, যাতে করে ইউনূস কোন ধরনের সংস্কার ও গণহত্যার বিচার করতে না পারে। একমত আপনার সাথে আমি। হাবিব হুসাইন লিখেছে এখনো কফি খাইছি, ফজরের নামাজ শেষ করলাম। হাবিব আহমেদ ভাই মনে হয় আমেরিকা হবে, আমেরিকা কফি খাওয়ার কথা, ফজরের নামাজ আমেরিকাতে এখন। হাবিব হুসাইন ভাই আপনি লিখবেন আমেরিকার কোন শহরে আছেন, দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবছর আবারও আশা আছে আমেরিকায় যাওয়ার।
পিলখানায় হত্যার বিচার চাই। একজনের লিখছে ভাই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যঙ্গে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন জরুরি। আপনাকে সেলুট। এই কথা বলতে বলতে আমাদের মুখ দিয়া ফেনা চলে আসছে, কিন্তু আমরা বিএনপির জনাব তারেক রহমানের মত পাই নাই। সর্বশেষ জনাব ডক্টর ইউনূস সাহেব এসেও তারেক রহমান সাহেবের সাথে মিটিং করে এই জাতীয় সরকার গঠন করার একটা চেষ্টা করেছিলেন, সেই চেষ্টায় সফলতা আসে নাই বলে আমরা জানতে পেরেছি। বাকিটা বিএনপির যদি কোনো নেতা কর্মী জানেন তাহলে কমেন্টস করে লিখবেন, আমি কমেন্টসটা আপনাদের তুলে ধরবো। আপনাদের মতামত আপনারা কনফিডেন্টলি দিবেন, আপনাদের মতামত কোনো চেঞ্জ হবে না, আপনাদের মতামত আমি তুলে ধরবো। আমাকে কেউ বকা দিলে সেইটাও কিন্তু আমি বলি বা পরে শোনাই। মোহাম্মদ সেলিম বাবুনগর লিখেছে পিলখানা হত্যা গুম খুনের পক্ষে ওয়াকার পরিষ্কার করা দরকার, ওয়াকারের পরিষ্কার করা দরকার। প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী হলো আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বড় ভাই। তারাই এখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছে। আমাদের সন্তানের বয়সও আছে, আমাদের ভাইয়ের বয়সও আছে, আমাদের বড় ভাইদের বয়সও আছে। যারা সিনিয়র তারা আমাদের বড় ভাই আমি মনে করে নিলাম। সেই জায়গাতে ওনারা যে একটা সম্মানে ছিলেন, গ্রাম দিয়ে একটা সেনাবাহিনীর গাড়ি গেলে মানুষ বাচ্চারা যেরকম একটা সম্মান দিতেন, সেনাবাহিনী এসেছে, ক্যান্টনমেন্ট থেকে এসেছে, তারা দেশের সোনার ছেলে, তারা দেশ রক্ষার কাজ করেন, তারা জাতির সূর্য সন্তান, এই যে ভালোবাসাটা, এই সম্মানটা আমরা ছোটকাল থেকে দিয়ে আসছি। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার সময়ে তাদের মধ্যে কিছু কিছু লোককে অপব্যবহার, জিয়াউল হাসানের মতন মানুষকে 1030টা খুন সে নিজ হাতে করেছে, এটা তার স্বীকারোক্তি। 1030টা খুন। প্রিয় দর্শক, এই 1030 খুনের এই জিয়াউল হাসানের বিচার যদি বাংলার মাটিতে না হয়, বাংলাদেশের মানুষ ধরে নিবে এটা ওয়াকারুজ্জামান করতে দেন নাই। তাই ওয়াকারুজ্জামানের সম্মানের জন্য, পরিষ্কার হওয়া থাকার জন্য উনি শেখ হাসিনার ফুফাতো বোনের জামাই, এই কথা যাতে মানুষ বলতে না পারে, ভবিষ্যতে ওয়াকারুজ্জামানেরও যাতে কোনো অসুবিধা না হয়। কারণ উনি আজকে সেনাপ্রধান আছেন, কালকে আরেকজন আসবে, পরশু আরেকজন আসবে, 10 বছর পরে যদি অন্য কোনো সেনাপ্রধান এই বিচারের ন্যায়সঙ্গত বিচার চান, তখন ওয়াকারুজ্জামানকে টানা হবে এবং ওয়াকারুজ্জামানের বৃদ্ধ বয়সে অনেক সমস্যা হবে। অথবা দেশ থেকে পালিয়ে আগের মঈনুদ্দিনের মতো থাকতে হবে, বা অনেক সেনাপ্রধান ইতিমধ্যে মারাও গিয়েছে, কিন্তু তারাও অনেকে আসামি হয়ে যেতেন। অনেক সেনাপ্রধান পালিয়ে আছেন, সেনা অফিসাররা পর্যন্ত দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তাই সেই জায়গায় সেনাবাহিনীকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়াটা আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে চাই। রুহুল আমিন ভাই লিখেছে পিআর নির্বাচন চাই, পিআর নির্বাচন সারা দেশ ভালো হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চায়না বেগম লিখেছে ঠিক বলেছে, আমিও বলতে চাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ। আমিনুর রহমান লিখেছে অন্যায়ভাবে আমাদের ভিডিও ভাইকে বন্দি করে, আমাদের বিডিআর ভাইদেরকে বন্দি রাখা হয়েছে, ওদের দ্রুত ছেড়ে দেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ। একেবারে সত্যি একটা কথা। হাবিব হুসাইন লিখেছে আটলান্টা থেকে বিএনপি ও ছাত্রদল, কি আটলান্টা থেকে বিএনপি ও ছাত্রদল চাঁদাবাজ, ছাত্রদল ডাকসু নির্বাচন বানচালের পক্ষে কাজ করছে, ডাকসুতে শিবির বিজয় হবে। উনি আমেরিকার আটলান্টা শহর থেকে লিখেছেন যে বিএনপি ও ছাত্রদল চাঁদাবাজ এবং ছাত্রদল ডাকসু নির্বাচন যাতে না হয় এই চেষ্টা করছেন। এই অভিযোগটা আছে ছাত্রদলের উপরে, বিএনপির উপরে অভিযোগটা আছে যে ডাকসু নির্বাচন হয়ে গেলে আর শিবির যদি পাশ করে ফেলে, তাহলে মানুষ যে বিএনপি মানে বেশি করছে বলে বিএনপির দাবি, সেই দাবিটা ক্ষুণ্ণ হয়ে যাবে এবং সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে তারেক রহমান আগামীতে বিএনপিকে মানে সরকার গঠন করা নিয়ে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া নিয়ে। ডাকসুরের ফলাফলটা একটা বিরাট প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতির উপরে। সেই ভয়ে, সেই আতঙ্কে বিএনপি আছে বলে অনেকে মনে করছেন। আর শিবির মরলে শহীদ বাঁচলে গাজীর মতো, শিবির জিতলে বিরাট বিজয়, আর যদি হেরেও যা তো একটা বিশাল বুট পেয়ে হারবে। এতে করে বাংলাদেশের মানুষের একটা ধারণা হবে যে ডাকসুতে শিবির এরকম ভালো বুট পেয়ে অল্প বুটের ব্যবধানে ফেল করেছে। এই ধরনের বিষয়টা নিয়ে আলোচনা আছে। সব ইউটিউবাররা, সব কন্টেন্ট ক্রিয়েটাররা, সব মিডিয়াতে কিন্তু আমার মতন একই আলোচনা। আপনারা অনেকে ভাবতে পারেন মাসুদ ভাই কি শিবিরকে সাপোর্ট করে ছাত্র দলের বিরোধিতা করছে? না, ছাত্রদল আসলো আমার ছোট ভাই, শিবির আসলো আমার ছোট ভাই। এই প্যানেলে অনেকেই আছেন যারা নাকি, এই প্যানেলগুলোতে অনেকে আছেন যারা নাকি আমার সাথে যোগাযোগ আছে, যারা বিভিন্ন দল করেন, আমার এই টক শোতে জড়িত আগে হয়েছেন, 5 বছর আগে, 3 বছর আগে, 2 বছর আগে, কেউ 1 বছর আগে, কেউ 1 মাস আগেও হয়েছেন। তো সবাই আছেন, সবার প্রতি আমার ভালোবাসা। তবে কন্টেস্টটা হবে ছাত্রদল ছাত্র শিবিরের। ছাত্রদল ছাত্র শিবিরের এই কন্টেস্টে যারাই আসবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, তাদেরকে আমরা স্বাগত জানাবো। কিন্তু অপপ্রচার, অপবাদ, প্রতিযোগিতাটা
আপনারা নিজের আদর্শ নিয়ে করতে হবে, শিক্ষা কি উন্নয়ন করবেন সেই নিয়ে করতে হবে, নিজেরা ছোটখাটো বিষয় নিয়ে জড়িয়ে যাবেন না, এটা আমার অনুরোধ। মেহেদী হাসান লেগেছে শিবির জিতবে ইনশাআল্লাহ। এখানে ডক্টর মিল লিখেছে এখন কোনো নির্বাচন নয়, গুম খুনের বিচারের আগে কোনো নির্বাচন করা যাবে না, এটা জাতীয় নির্বাচনের কথা উনি বলছেন। আর বিএনপি যে বিচার করবে তার বিশ্বাস কি? আসসালামু আলাইকুম প্রিয় মাসুক ভাই, আপনাকে জুম্মা মুবারক, ঢাকা বাংলাদেশ। ডাক্তার মীর, আপনাকে সেলুট ডাক্তার মীর। হাবিব হুসাইন লিখেছে সারা বিশ্ব থেকে শিবিরের জন্য দোয়া করা হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আটলান্টা থেকে সারা বিশ্ব থেকে দোয়া করা হচ্ছে শিবিরের জন্য। উনি শিবির পছন্দ করেন অথবা নিজে আগে শিবির করেছেন, এখন আমেরিকার আটলান্টা থাকেন, সেটাই আমরা বুঝতে পারলাম। হাবিব ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা। আটলান্টা অনেক সুন্দর শহর, সুন্দর জায়গায়, সুন্দর দেশে নিরাপদে আছেন। আমরা বাংলাদেশকে কিভাবে সুন্দর করতে পারি, বাংলাদেশকে কিভাবে নিরাপদ দিতে পারি, বাংলাদেশ নিয়ে আমাদের দুশ্চিন্তা সবসময় আছে, আপনিও করেন, আমরাও করছি। আমরা মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান মিলেমিশে শুধুমাত্র সন্ত্রাসের সাথে যারা জড়িত, অপরাধের সাথে যারা জড়িত, সেই সেনাপ্রধানদের বিচারের ব্যবস্থা করতে সহযোগিতা করবেন, যাতে করে সেনাবাহিনীর সুনামটা বাংলাদেশের সব মানুষের কাছে পৌঁছে যা। আমরা আবার ফেরত চাই সেনাবাহিনীর ইজ্জত, সম্মান আগের জায়গায়, যেটা আমরা 20 বছর 25 বছর আগে আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করছি, 30-35 বছর আগে আমরা তখন সেনাবাহিনীকে যে সম্মান করতাম, ইজ্জত করতাম, সেই সম্মান আবার ইজ্জতটা ফিরত আসুক। অন্যায়কারী অল্প কয়জন, এই অল্প কয়জনের বিচার হোক। এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের কঠিন একটি সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। এই বিষয়টি নিয়ে নানান আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে নানান মুখী আলোচনায় তিনিও পড়েছেন। আমরা জানি যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই নির্বাচন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অনেক দল বলছে যে বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামী তারা পিআর পদ্ধতিতেই নির্বাচন চাচ্ছে, অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, না হলে করবে না। অন্যদিকে সাধারণভাবে যে নির্বাচনগুলো এতদিন ধরে আমরা দেখেছি, সেই নির্বাচনের দিকে এবং সেই নির্বাচনই চাচ্ছে বিএনপির মধ্যে এবং জামাত ইসলামীর মধ্যে, যেহেতু তারাই এখন ব্যাপক বড় দল এবং জামাতের জনপ্রিয়তা দিন দিন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। মানুষের জয় করার মতো কাজগুলো করছে জামাত ইসলামী সহ তাদের অঙ্গ যে সংগঠন দলগুলো রয়েছে, তারা ব্যাপকভাবে কিন্তু প্রচারণার মাধ্যমে মানুষের মধ্যে ইতিমধ্যে বিশাল একটি জায়গা করে নিয়েছে। তারই প্রতিফলন হিসাবে আমরা কিন্তু ঢাকার যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়ের যে কারণ, তা হচ্ছে এই যে জামাত ইসলামীর প্রচারণা এবং তাদের যে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, তারই মূল কারণ। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে শিবিরের যে জয়, সেই জয়েই আমরা কিন্তু প্রমাণ পাই যে জামাত ইসলামীর জনপ্রিয়তা কী হারে বাড়ছে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছে, তারা ব্যাপকভাবে জামাতে যোগ দিচ্ছে, জামাতের রাজনীতির সাথে সরাসরি নিজেদের সম্পৃক্ত করছে। অন্যদিকে বিএনপির একটি বৃহৎ দল, যার কারণে বিএনপির নাম ভাঙিয়ে যারা বিএনপির নামধারী, তারা নানান অপকর্ম করছে দেশে বসে এবং দেশের মানুষকে অস্থিতিশীল করে তুলেছে। চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি সহ এমন কোনো অপকর্ম নেই যে এই সকল বিএনপি নামধারীরা করছে না। ইতিমধ্যেই প্রায় 3000-এরও অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেও কিন্তু বিএনপি খুব একটি সুফল পায়নি বলে আমরা মনে করছি। এই হচ্ছে বর্তমান রাজনৈতিক একটি পরিস্থিতি। অনেকেই বলছে যে ভোটের মাঠে রাজনৈতিক যে অবস্থা, সে অবস্থা পাল্টে যেতে পারে, জামাত ইসলামীও ক্ষমতায় আসতে পারে, কেননা জামাত ইসলামীর ব্যাপক পরিমাণে এখন জনপ্রিয়তা দেখা যাচ্ছে। এর মধ্যে যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়, তাহলে কিন্তু সেই যে জামাতের যে
আসন সে আসন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, নানা বিষয় নিয়ে আলোচনা করা হলো, বিশেষ করে আজকের এই লাইভ টক শোতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। আসসালামু আলাইকুম।